আড্ডায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নাদিয়া হক। আমাদের আড্ডা বরাবরই খুব মজার হয়ে ওঠে যখন আমাদের বন্ধুরা আড্ডায় যুক্ত হয়ে যান। জুমে যুক্ত হতে কি করতে হবে? জুম আইডি এবং পাসওয়ার্ড দেখে চলে আসতে হবে। আর আরেকটা বিষয় আমি শুরুতেই বলে রাখি, যারা শেষের দিকে আসেন তাদের সাথে আড্ডা দেওয়া একেবারেই হয় না। সো যত তাড়াতাড়ি পারবেন চলে আসবেন। আজকের টপিকটা খুবই মজার এবং আপনাদের খুব ভালো লাগবে, কারণ আজকের টপিক নিয়ে আড্ডা দিতে হলে দেখা যাবে সময় ফুরিয়ে গেছে কিন্তু আড্ডা ফুরাচ্ছে না। আজকের টপিকটা জানিয়ে দিই, তারপর আমি জানিয়ে দিচ্ছি আমাদের সাথে কোন তিনজন বন্ধু আছে স্টুডিওতে। আজকের টপিক হচ্ছে অনুপ্রেরণার গল্প। অনুপ্রেরণার গল্প নিয়ে কিন্তু অনেক কিছু শোনার আছে, জানার আছে। সো আমাদের বন্ধুদের সাথে আগে পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে আছেন জ্যোৎস্না বেগম, প্রতিষ্ঠাতা ডেনিমিয়া, এবং তার পাশেই আছেন শেখ সোমা, স্বত্বাধিকারী ইচ্ছে ঘুরি। একেবারে শেষের দিকে আছেন আঞ্জুম হোসেন, প্রতিষ্ঠাতা ফুডি ও আব্দুল্লাহস ফ্যান্টাসি। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, খুবই ভালো আছি, খুবই ভালো লাগছে। আজকে তো মানে টপিকটা এত সুন্দর, কারণ অনুপ্রেরণার গল্প আসলে যে শুনে তাকেও খুব অনুপ্রাণিত করে। সো আমি শিওর আপনাদের কাছ থেকে অনেক গল্প শোনার আছে আমার আজকের আড্ডায়। তার আগে চলে যায় আপু আপনার কাছে। এই যে ডেনিমিয়া, হ্যাঁ, নামটা শুনতেই আমার খুব ভালো লাগছে। আমি একটু জানতে চাই ডেনিমিয়া নিয়ে যদি বলেন। জি থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আপু, এত সুন্দর একটা আয়োজনে আমাকে যুক্ত করার জন্য নেক্সাস টিভি এবং আপনাকে যারা সংযুক্ত আছেন সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। ডেনিমিয়া সম্পর্কে আপনি জানতে চেয়েছেন। ডেনিমিয়া হচ্ছে একটা আপসাইকেল রিসাইকেল ফেব্রিক্স দিয়ে আমি ডেনিম প্রোডাক্ট তৈরি করি। আচ্ছা, এই জন্য ডেনিমিয়া, ডেনিম থেকে ডেনিমিয়া। যেমন যে ডেনিম তো আসলে কি, ডেনিম ফেব্রিক্সটা নিট ওভেন ফেব্রিক্সের চেয়েও ডেনিম ফেব্রিক্সটা হচ্ছে অনেক লং টাইম এটা ইউজ করা যায়, নষ্ট হয় না এক কথায়। জি, তো এই হয়তো অনেকদিন ব্যবহার করার পরে যতটুকু ওয়াশ করলে আবার নতুনের মতো দেখায়। একদম, ওটা যদি একটু ছিঁড়ে যায় তারপরও কিন্তু ওটা একটা নতুন একটা ফ্যাশন চলে আসে। তো এটা যখন ইন্টারন্যাশনাল, যেহেতু আমি বাইং হাউস বিজনেস করি, গার্মেন্টস রিলেটেড বিজনেসের সাথে সম্পৃক্ত। আচ্ছা, মানে আপনি এটা ছাড়াও আমার বাইং হাউস বিজনেস। জি, আচ্ছা, বাহ, নাইস। অনেক দিন থেকে আমি এই বিজনেসের সাথে সম্পৃক্ত। তো আমার কাছে মনে হলো যে আমি নিজের একটা ব্র্যান্ড করব। বায়ারদেরকে তো আমরা প্রোডাক্ট দেই তাদের ব্র্যান্ডে, তো আমার যেহেতু একটা ব্র্যান্ড করার ইচ্ছে, তো তখন আমার কাছে ডেনিমটা আমি খুব ভালোবাসি। সেই ক্ষেত্রে আমি ডেনিম চিন্তা করলাম যে এই ডেনিম প্রোডাক্ট, যেমন ডেনিমের হয়তো বিভিন্ন ফ্যাক্টরি থেকে আমি ডেনিমের হচ্ছে কাট পিস বা রিজেক্ট যে গুডসগুলো পাওয়া যায় সেগুলো আমি ওটা কালেক্ট করে সেখান থেকে আমি নতুন একটা প্রোডাক্ট তৈরি করছি। যেমন হচ্ছে আমার ব্যাগ তৈরি হচ্ছে, টোট ব্যাগ, পার্স, তারপরে হচ্ছে একটা প্যান্ট, সেই প্যান্টটাকে আমরা আবার হয়তো নতুন একটা ডিজাইনে নিয়ে যাচ্ছি, সেখানে হ্যান্ড পেইন্ট, হ্যান্ড স্টিচ করছি, বা হয়তো একটা ড্রেস তৈরি করছি, ড্রেসটাতে নতুন একটা লুক দিচ্ছি। তারপর আমার স্লিপার আছে, ডেনিমের কিন্তু স্লিপারও আছে ডেনিমের। জি, তো এই আসলে এইভাবেই আর কি হোম ডেকোর আইটেম, তারপরে হচ্ছে অ্যাক্সেসরিজ টাইপের প্রোডাক্ট এবং গুডস, ফ্যাশনেবল যে গুডসগুলো, এগুলো ডেনিমা তৈরি করছে। যার কারণে ডেনিম থেকে ডেনিমা, যেহেতু ডেনিম ফেব্রিক্স থেকে একটা ডাইভার্ট করে একটা নতুন গুডস তৈরি করছে। ডেনিমের বয়স এখন প্রায় 1.5 বছর। আচ্ছা, মানে খুব বেশি 1.5 বছর না, গত বছর আমি এটা ফেব্রুয়ারিতে ওপেন করেছিলাম। আচ্ছা, মানে আপনার ভাবনাটা ছিল হচ্ছে এই যে বাইং হাউসে আপনি যখন দেখছেন এরকম অনেক জগৎ থেকে আমি অন্য ইতে যাব না, এখান থেকে আমি নতুন একটা ইতে পরিচিতি কাজ করব। থ্যাংক ইউ। এবং এই আরেকটা ব্যাপার বলি আপু, সেটা হচ্ছে ডেনিমিয়া এত অল্প সময় যে প্রোডাক্টগুলো আমরা তৈরি করেছি, যেহেতু এটার আমার একটা যে আমাদের হচ্ছে দেশের বাইরে অনেক বায়াররা আছে, যাদেরকেই আমি এখন পর্যন্ত যাদের সাথে কথা বলেছি তারাই অনেক বেশি রেসপন্স করেন, এবং তাদেরকে আমি স্যাম্পল পাঠাচ্ছি। তারা হয়তো কিছু অল্প কিছু করে টেস্টিং কিছু প্রোডাক্ট আমি 2-1 জায়গায় দিয়েছি বাহিরে। তো আমার এটা নিয়ে অনেক বড় স্বপ্ন। থ্যাংক ইউ সো মাচ আপু।
ইচ্ছে ঘুড়ি, হ্যাঁ আপনার শাড়িটা দেখেই মানে আমি বুঝতে পারছি এই শাড়িটা আপনার উদ্যোগের শাড়ি, রাইট? এবং আপনার গলা হাতেও মানে অনেক সুন্দর করে একদম পেইন্ট করা সবকিছু একটু জানতে চাই ইচ্ছে ঘুড়ি নিয়ে। আমার ইচ্ছে ঘুড়ি, ধন্যবাদ আপু আপনাকে আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাকে যুক্ত করার জন্য। আর এখানে এসে আমি আমার ইচ্ছে ঘুড়িটা কীভাবে আসলো আমি সেটাই বলবো। আমি অনার্স মাস্টার শেষ করি ইসলামী ইতিহাস জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। আর দেখা যায় যারা আর্ট করে আর্টিস্ট তারা দেখা গেছে বড় বড় ভার্সিটি থেকে আসছে। 2021 সালে প্রায় করোনার সময়ে যখন প্রায় সব কিছু বন্ধ, আমি অনার্স মাস্টার্স কমপ্লিট বেকার বসে আছি এবং আমার যে ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা সবাই কিছু না কিছু করে চাকরি করতেছে, কিন্তু আমি বেকার। সবাই একই কথা, অনার্স মাস্টার্স কমপ্লিট করে এভাবে বসে আছি। তখন আমার চিন্তা হলো যে আমার একটা কিছু করতে হবে, আগের চেষ্টা তারপরে দেখি কি করা যায়। তারপরে আমি সেই 150 টাকা দিয়েই আমি শুরু করেছিলাম আমার এই হ্যান্ড পেন্টিং এর কাজ। 150 টাকা দিয়ে? 150 টাকা দিয়ে। গ্রেট। এবং ফার্স্টে আমি সেল করি হয়েছে আমরা 4 ভাই এবং আমার আত্মীয় স্বজন যা আছে তাদের কাছ থেকে আমি মানে নিজেই দিলাম সেল করার জন্য, যে তোমরা নাও ওইটা আমাকে সেল টাকা দাও। তো এভাবে আস্তে আস্তে দেখা গেছে একটা মানে একটা পরিচিতি হয়ে গেছে। তো এই 150 টাকা দিয়ে একটা বিজনেস আসলে অনেক কঠিন ছিল, কিন্তু আমার কথা হয়েছে আমি এত টাকা তো আমার কাছে নাই, আমি কিভাবে ইনভেস্ট করব। সেজন্য আমি একটা এই 150 টাকা দিয়ে আমার সেল আসলো 700 টাকা। তো এভাবে আস্তে আস্তে 150 টাকা দিয়ে 700 টাকা কিন্তু অনেক। তো মানে আমার তখন একটা লোভ জাগলো যে আসলে আমার মানে এটার মধ্যে একটা মানে নিজের ভিতরে একটা খুব ভালো লাগা কাজ করতেছে যে এরকম একটা কাজ। আচ্ছা ঠিক আছে, তখন আমি এই কাজটা টুকটাক পারি, এত বেশি প্রসার এরকম পারি না, কারণ এই যে আমি আসছে স্টুডেন্ট, আমার আঁকা আঁকির প্রতি কোনো সময় এরকম ইচ্ছা ছিল না। আর আমার স্বপ্ন ছিল যে আমি চাকরি করব, কিন্তু একসময় যে আমি চাকরি দিব এটা তো আমার স্বপ্নেও ছিল না যে আমি চাকরি দিব। তো দেখা গেছে যখন আমি এই কাজটা করতেছি তখন আমার ইচ্ছা হলো যে আমি আরেকটু জানবো, তখন আমি আরেকটু জানবো কি করব, এটা কিভাবে প্রচার করব। তখন আমি একটা মাথায় চিন্তা আসলো যে একটা পেজ, তো তখন কিন্তু আসলে অনলাইন বিজনেস সম্পর্কে আমার এত আইডিয়া নাই। তখন ওই আমার এক স্টুডেন্টের আম্মু উনি বলছে ম্যাম আপনি এটা শুরু করেন। আচ্ছা, তার মানে আপনার প্রথম অনুপ্রেরণা কিন্তু ওই যে আমার ছাত্রীর মা। বাহ, উনি ছিল আমাকে অনুপ্রেরণা দিয়েছিল। তো সেখান থেকে তখন আমি ট্রেনিং দেই, তখন ঢাকা, আমি কিশোরগঞ্জের মেয়ে। তো সেখানে আমি ট্রেনিং দেই একটা আপুর কাছে, ওই আপুর কাছে দেওয়ার পরে আরেকটা আপুর কাছে দিই। মানে আমার মানে দেখা গেছে জানার পরই একদম আগ্রহ শুধু বাড়তেই আছে। তখন এই মুহূর্তে আমি আবার চলে গেলাম সে রাজশাহী। বাহ, এই গল্পগুলো অবশ্যই আরো শুনবো। আগে আপুর কাছে একটু চলে যাই। ফুডি ও আব্দুল্লাহ ফ্যান্টাসি দুটো আলাদা আলাদা বিজনেস, রাইট? বিজনেস মানে একটা আপাতত পেজ, কিন্তু আমাদের ফুডের বিজনেস আছে, আমাদের ফুড কোর্ট আছে আমার হাজবেন্ডের আসলে। তো ওটা আমার অনুপ্রেরণায় আসলে করা হয়েছিল। তাই মানে আপনি কাউকে অনুপ্রেরণা দিয়েছিলাম এরকম। তো ও যেহেতু করছে ওটা বাইরে ফুড কোর্টে, আসলে আমার প্রথম ছেলেটা ওর অটিজম আছে যেটা আব্দুল্লাহ ফ্যান্টাসি নামে। তো ওর জন্য আসলে আমি খুব ভালো একটা চাকরি করতাম বিবিসিতে। তো জি, ওর যখন ডায়াগনোসিস হলো তখন আমি দেখলাম যে আসলে এভাবে সম্ভব হচ্ছে না, মানে ওকে সময় দিতে হবে অনেক, ওর সবকিছু আমি নিজেই বুঝতে পারছি না অনেক কিছু, তো ওকে রেখে যাওয়াটা সম্ভব হচ্ছিল না। তো আমি আমার হাজবেন্ডকে, আমার অনেক আগে থেকেই শখ ছিল যে আমার কিন্তু অনেক শখ একটা ফুডের বিজনেস করা, অনেক দেরি করে হয়েছে কিন্তু ওইটা একটা আমাদের বিজনেস। এবং এরপরে আমার মনে হলো যে আমি যেহেতু বাসায় আছি এবং ছেলের জন্য আমাকে রান্না করতে, আমার 3 ছেলে মেয়ে, ওদের জন্য আমাকে রান্না করতেই হচ্ছে এবং ওরা বিভিন্ন ধরনের খাবার পছন্দ করে, ইউটিউবে দেখে এটা খেতে ইচ্ছা করে ওটা খেতে ইচ্ছা, তখন আমি মনে হলো যে এই জাস্ট কিছুদিন ধরে যে আমি এরকম একটা কিছু করতে পারি, যে সবার জন্য যদি নাও করতে পারি, স্পেশাল যে বাচ্চাগুলো আছে ওদের যে ওদের একটা রেসিপি থাকে, ওদের একটা ডায়েট থাকে, তো ওরকম করে যদি আমি কিছু করতে পারি
সেটাও আমার জন্য অনেক বেশি ভালো লাগবে আর কি, এই জন্য করা। আর আব্দুল্লাহর পেজ তো আব্দুল্লাহর জন্যই করা, যাতে আমি তো আর সারা জীবন বেঁচে থাকবো না, তো ওর কাজগুলো ওর সবকিছু যদি একটা জায়গায় একটা কি বলে এটাকে ডায়েরির মতো, এখন তো আমরা ডায়েরি লিখি না বা এরকম কিছু করি না, একটা রেকর্ডেড কিছু থাকলে ওর জীবনটা একটু স্মুথ হবে ইনশাআল্লাহ সামনে গিয়ে, এই আর কি। মানে এখানে ওদের মতো বাচ্চাদের জন্যই সবকিছু এই পেজটা। আচ্ছা, আব্দুল্লাহস ফ্যান্টাসিতে কি মানে মোটামুটি ওর কাজগুলাই আপনি ও যেমন একটা বেড়াল এনেছি আমরা ওর জন্য, একটা পেট, আচ্ছা সেটা নিয়ে ওদের জন্য একটা পেট খুব জরুরি। তো এটা যখন আমি দেখাচ্ছি বা ভিডিও করে আমি পোস্ট করছি, তখন আরেকজনেরও কিন্তু আইডিয়াটা আসছে যে সারাক্ষণ কি করবে, ওর মতো কাজ তো করছেই, কিন্তু ওর নিজস্ব একটা কেউ থাকলো যেটাকে ও আদর করছে, যেটা ওর জন্য যে ওকেও বুঝতে পারছে, এরকম একটা কিছু। তারপরে ওর নিজস্ব যে কাজগুলো এখন শিখতে পারছে, ও করতে পারছে, ও রাতে সমস্ত কিছু ভাত টাত সুন্দর করে প্লাস্টিকের বক্সে করে রেফ্রিজারেটরে রাখছে। আরেকজন মাও কিন্তু এটা দেখে উদ্বুদ্ধ হবে। আমি যখন ও অনেক ছোট ছিল, ওকে যখন স্কুলে ভর্তি করলাম, আমি দেখেছি যে অনেক মারা সুইসাইডাল একটা ইয়ের মধ্যে চলে গেছে, ট্রমা হয়ে যাচ্ছে, কারো কেউ নিতেই পারছে না যে আমি কেন, আমার বাচ্চা কেন। তো আমি তখন থেকেই ভাবতাম যে আমি তো আমার ডিপ্রেশন কাটাবই, আমি যেন অন্যদেরকেও দেখাতে পারি যে এটা ডিপ্রেশনের কিছু নাই, এটা একটা উদ্ভট কোনো জন্তু বা অন্য কিছু না, ওই সমাজেরই একটা পার্ট। এটাই কিন্তু অনুপ্রেরণার গল্প, তাই না? মানে আমরা আমি অনুপ্রেরণা বেশি এক্স্যাক্টলি আমি নিজেও নিজেকে ডিপ্রেশন থেকে কিন্তু বের করেছি। আমি নিজেও ডিপ্রেস ছিলাম প্রথম যখন ওর ডায়াগনোসিস হলো। তো আপনি নিজেকে নিজেই আমি নিজেকে নিজেই বের করেছেন। সবসময় এই কথাটা বলে যে আমরা কোনো ডক্টর দরকার নেই, আমাদের জন্য কারো কাছে যাওয়ার দরকার নেই, আমরা নিজেরা বুঝতে চেষ্টা করি, তুমি একটু সময় দাও, আমিও একটু সময় দিই। আমার হাজবেন্ড কিন্তু পুরোপুরি বিজনেসও এখন করে না, ও কিন্তু অর্ধেকটা সময় মানে দিনের বাচ্চার জন্যই থাকে বাসায়। খুব নর্মাল আমাদের চলতে যতটুকু, মানে ওকেও তো চালাতে হবে, আমাদের আরো মেয়েরা আছে, আমাদের জীবনযাপন করতে যতটুকু প্রয়োজন আমরা সেভাবেই করি। আপনি বলতে পারেন আমি ঘরের খেয়ে বোনের মোষো তারাই, আমি অনেক কনফারেন্স করি, অনেক করি মায়েদের জন্য, বাচ্চাদের জন্য, যেন সবাই দেখে শিখে। মানে আপনার কাছ থেকে শুনে অবভিয়াসলি আমরা নিজেরাও খুব অনুপ্রাণিত হচ্ছি। অনেক বড় স্টেপস। আমি একটু আমাদের বন্ধুদেরকে বলে দিই আপনারা তাড়াতাড়ি চলে আসেন, কারণ আপনাদের অনুপ্রেরণার গল্প আমরা শুনতে চাই। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। দেরি করলে কিন্তু আড্ডা দেওয়া যায় না। অনেকে আছেন একদম শেষের দিকে জয়েন করেন, মানে 2-3 মিনিট আগে। তো আমার ইচ্ছে করে খুব কথা বলতে, কিন্তু সময় তো মানে না, সময় চলে যায়। সো তাড়াতাড়ি চলে আসতে হবে, দেরি করবেন না, এক্ষুনি চলে আসুন। আচ্ছা আপু, আপনার কাছে আসি। আপনার এই যে এত কিছু করলেন, যেমন বাইং হাউস আপনার, এখন তারপরে হচ্ছে ডেনিমে নিয়ে কাজ করছেন, সো এখানে আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে কে? প্রথমে তো শুরুটা আপনি বলেছেন আপনার মানে ফ্যামিলি থেকে, রাইট? আসলে কি আপু, আমার মানে বাইং হাউস তার আগেও আমি কিন্তু অনেক স্টুডেন্ট লাইফ থেকেই আমি কাজের সাথে সম্পৃক্ত। তো যখন বাইং হাউস শুরু করেছি আমরা 2017 সালে, 17, তখন হচ্ছে আমি 14 সালে একটা কোম্পানিতে জব করি, প্রাইভেট ফার্মে জবে ঢুকি। 14, 15, 16 তো আমার ওই জবটা ছিল মার্কেটিং। আমি পোলট্রি সেক্টরে ঢাকা বিভাগীয় মানে ঢাকা বিভাগের দায়িত্বে ছিলাম। আচ্ছা। তো মার্কেটিং এ আসলে মেয়েদের তো অনেক কষ্ট, মানে অনেক আমার সারা মানে ফিল্ড ওয়ার্ক তো করতে হয়, তাই না? এখন যতটুকু স্মুথ, ওই সময় আমার জন্য মানে, তারপরেও আমি খুবই সাহসী ছিলাম এবং আমি খুব এনজয় করতাম আমার জবটাকে। যেহেতু মানে অনেক চলার পথে অনেক ধরনের অনেক প্রতিকূলতাও ছিল, তো তারপরেও আমি এটা করতে করতে তখন আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমাদের ওই বিজনেস বাইং হাউস আগেও ছিল, সেটা যখন আমাদের লচে পড়ে তখন আমরা দুইজনেই জবে ঢুকি। তো বললাম এখন আমি আর পারছি না, তুমিও চাকরি ছেড়ে দাও, আমিও চাকরি ছেড়ে দেব, আমাদের বিজনেসটা আবার শুরু করো, একটা বিজনেস দাঁড় করাই ভালো। তো এটা যেই বলা সে তখন তাই করলো, নতুন করে আবার বাইং হাউজে পেপারস পত্র সব কিছু করে 2017 সালে একদম ফার্স্টের দিকে উনি শুরু করলো উনি তো অনেক সিনিয়র, আর 2 জন স্টাফ নিয়ে মার্চেন্ডাইজার ম্যানেজার এবং কোয়ালিটি ম্যানেজার নিয়ে শুরু করলো। তো তারপরে 1 বছর, আরও 1 বছর, আমার কথা যে আমি জবটা আরেকটু করব, কিন্তু আমার ছেলের পরের বছর 18তে হচ্ছে আমার ছেলের পিএইচসি পরীক্ষা। তখন ছেলেকেও তো আমার গাইড করতে হবে, তো বাচ্চা ছোট, আর মেয়েটা নার্সারিতে পড়ে। তখন একটা সময় আমি জব ছেড়ে দিলাম, যে আর জব করবো না, আমরা বিজনেসেই করব।
তো ছেলের পরীক্ষার কারণে এবং আমার নিজের ইচ্ছাকৃতভাবে জবটা ছেড়ে দিয়ে তখন ছেলেকে সময় দিলাম, আর হচ্ছে আমি বিজনেসে বসে। বা তার মানে হচ্ছে আমরা থাকে না, এই যে আপু বলছিলেন মাঝে মধ্যে আমরা নিজেরাই নিজেদের আপন শক্তিতে একদম জ্বলে উঠি, তাই না? মানে এই জিনিসটা কিন্তু খুব হয় এবং এর কারণে কিন্তু অনেকেই লাভবানও হয়, তাই না? এটা খুবই পজিটিভ। আমরা আরো আড্ডা দিব একটা বিরতির পরে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবার আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আড্ডা অলরেডি জমে গেছে, কারণ আজকের টপিকটা না অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি দরকারি একটা টপিক। দরকারি কেন? অনুপ্রেরণা পেলে আসলে আমরা যখনই যার কাছ থেকে অনুপ্রেরণা পাই তখনই আমরা আপন শক্তিতে জ্বলে উঠতে পারি, একটু সাহস পাই যে উনি পেরেছেন আমিও নিশ্চয়ই পারবো, এই আগ্রহটা আর চলে আসে আমাদের। সো আজকের টপিক নিয়ে আড্ডা দিতে হলে আপনাদেরকে কি করতে হবে? জুমে চলে আসতে হবে। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আচ্ছা আপু, এই যে আপনি তখন বলছিলেন আপনার গল্পটা এবং বলছিলেন যে আপনার স্টুডেন্টের মা প্রথমে আপনাকে এই অনুপ্রেরণা মানে জুগিয়েছেন উনি, তাই না? সো একটু শুনতে চাই যে ফ্যামিলিতে কে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিয়েছে আপনাকে? ফ্যামিলির মধ্যে আমার সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিয়েছে আমার বাবা। আচ্ছা। আর আজকে আমার এখানে আসা একমাত্র আমার বাবা। আমার সর্বক্ষেত্রে আমার বাবা সাপোর্টিং। বাহ। আমি যেহেতু গ্রামের মেয়ে, আমার কিন্তু অনেক সমস্যার মোকাবেলা হইতে হয়েছে। হ্যাঁ, আপনাদের মানে আসা যাওয়া অনেক কিছু। আমি ওখানে থাকি, কিন্তু তাদের ধ্যান ধারণা যে অনার্স মাস্টার্স কমপ্লিট করা একটা মেয়ে কাপড়ের বিজনেস করে। আমার বাবা টিচার ছিল। ট্রাস্ট মি, এটা শুধু গ্রামে না, এটা গ্রাম শহর সব জায়গায় আছে। মানে এখনো চেঞ্জ হয়নি, কিছু কিছু হয়তো হচ্ছে, বাট এখনো পর্যন্ত চেঞ্জ হয়নি যে পড়াশোনা করে কাপড় বেচে। এই একটা ধ্যান ধারণা যে এই অনার্স মাস্টার্স কমপ্লিট করে কাপড় বেচে, আমাকে মানে এভাবে বলতো, মাস্টারের মেয়ে এই এত পড়াশোনা করে কাপড় এখন কাপড় সেল দেয়। তো এইটার ভাবে না যে বিজনেস করছে, সে নিজের পায়ে নিজে দাঁড়াচ্ছে, অন্য কারো একদম অন্য কারো কাছে গিয়ে জব চাচ্ছে না, তাই না? সো হ্যাঁ, তো ওই যে আমার এখন যে আমার এখানে আসা, আমার একটা মানে এক সময় স্বপ্ন ছিল যে আমি চাকরি করব, কিন্তু এখন আমি একটা কথাই বলি, চাকরি করব না, চাকরি দিব। এখন আমার আন্ডারে 5-6টা মেয়ে আছে, মানে দেয়া গেছে তারা রেগুলার কাজ করতেছে, এবং আমি প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মেয়েদেরকে, আমি যে ডিপ্রেশনগুলো ভুগে আসছি ওইটা আমি চাই না যে আমার মতো অনার্স মাস্টার্স কমপ্লিট করে যে তার চাকরির পিছনে কেন বসে থাকুক কেউ, যে সে পাশাপাশি পড়াশোনার পাশাপাশি সে যদি এগুলা করতে থাকে, তো দেখা গেছে এগুলা আপনার একটা, আমরা সবসময় স্বপ্ন দেখি আমরা চাকরি করব, মানে এই টেন্ডেন্সিটাই আমাদের মাঝে কাজ করে যে আমরা চাকরি করব। সবাই সবসময় এই স্বপ্নটাই আমারও এই স্বপ্ন ছিল। আমাকে যখন ফার্স্টে কেউ জিজ্ঞেস করতো, তখন আমি বলতাম আসলে আমি তো এখন আমার স্বপ্নের বাইরের জগতে আছি, আমি আসলে কিছু বলতে পারি না, কারণ আমার স্বপ্ন ছিল আমি চাকরি করব। তো আরেকটা বিষয়, যদি একটু মানে এটা ভাববার বিষয় যে আমরা যখন ছোট ছিলাম, হ্যাঁ, বা আস্তে আস্তে বুঝতে শিখতেছি, ওই সময়টাতে আমরা কিন্তু এটাই স্বপ্ন দেখতাম, কারণ হচ্ছে অপশন তো আর ছিল না। আমরা যে বিজনেস করতে পারবো, বিজনেস করব, হ্যাঁ, এইটা কিন্তু মাথায়ও আসতো না। এইটা এখন অনেক বাচ্চাদের মাথায় আসে না, আমিও একজন উদ্যোক্তা হব, আমি আমার বিজনেস দাঁড় করাবো, অনেক কিছু করতে পারবো। এক্স্যাক্টলি, আমাদের সময় কিন্তু এটা মাথায় আসতো না। এখন কি অদ্ভুত, এখনকার বাচ্চারাও খুব মানে তারা খুবই বেশি এখন ফাস্ট এই ব্যাপারগুলোতে। আমার তারা নিজে কিছু করবে, তার মানে তারা যে অনুপ্রেরণা ওইটা আমি করব, মানে তারা দেখা ক্লাস 8-এ পড়ে একটা মেয়ে, সে বলে যে আমি উদ্যোক্তা হব, মানে এটা তো আমরা আগে আমরা তো এই যে অনার্স মাস্টার্স কমপ্লিট করলাম, আমাদের একটা চিন্তা আমাদের চাকরি করতে হবে, মানে এইটাই নিয়ে আমাদের ফ্যামিলি থেকে তো মাথায় দিয়ে দেয় যে চাকরি করতে হবে। হ্যাঁ, বিজনেস মানে নারীদের ক্ষেত্রে তো আগে চিন্তাই করতে পারতো না কোনো নারী বিজনেস করবে, কারণ বিজনেসের সাথে রিলেটেড অনেক কিছু, সময়ের কোনো ধরাবাঁধা নিয়ম নেই, আপনাকে প্রোডাক্ট আনতে অনেক দূর যেতে হবে, মানে যাওয়া আসা অনেক ধরনের মানে কি বলবো সমস্যার সম্মুখীন হতে হবে, সেটা কিন্তু চিন্তা করতে পারতো না ওই সময় বাবা মারা। সেক্ষেত্রে আমার বাবা কিন্তু অন্যরকম ছিল। আমার বাবা বলতো যে ছেলে মেয়ে সবাই দেখা গেছে আমরা ভাই বোনরা, আব্বা এক চোখে দেখতো,
আর দেখা গেছে তুমি মেয়ে মানুষ, হ্যাঁ তুমি যদি ওটা করতে পারো, তবে হ্যাঁ একটা জিনিস মনে রাখবা, শরীরের নাম মহাশয়, যাহা সয় যায় তাহাই সয়। তুমি যদি পরিশ্রম করো তাহলে অবশ্যই তোমার সফলতা আসবে। একদম সত্যি কথা। একদম। তো আমি যে এই যে আমার পরনে আজকে আমি আমার প্রোডাক্টের আমি নিজে মডেল, এটা নিয়ে কথা শুনতে এসেছি। আমার বাবা বলতো, বাহ এটা তো ভালো, তোমাকে তো শাড়ি পরলে এমনিতেই সুন্দর লাগে, তাহলে তোমার ওইটা যদি সেল হয়, ওইটা তুমি কাজ করতে, এটা তোমার পরিশ্রম, মানে কাজের একটা অংশ। আমার ফ্যামিলিতে দেখা যাচ্ছে আমার বাবার অনুপ্রেরণা, আমার ভাইয়ারা, আপুরা, এইগুলা মানে কখনো বাধা আসে না? না, কোনো বাধা আসে না ফ্যামিলি থেকে। তো আরেকটা অনুপ্রেরণা পাইছি, ওইটা হচ্ছে আমাদের যুব উন্নয়ন অধিদপ্তরে। আচ্ছা। সেখান থেকে দেখা গেছে যে আমার যে স্যারেরা, ম্যাডামরা, ওরা আমাকে এমন ভাবে, মানে বাংলাদেশের সব জেলায় কিন্তু আছে এখন আমাদের যে যুব উন্নয়নের ডিডি স্যার যেটা শাহাদাত হোসেন, উনি আমাদের এখান থেকে এরকম একটা মেয়েকে নিয়ে আসছে। ওই দিন আমরা যখন একটা প্রোগ্রামে গেলাম, পরে বলতেছে তোমরা এগুলা করো, আমাকে বলতেছে তুমি কি মডেল? আমি বলি না, আমি মডেল না। মানে আমি এরকম বলতে পারতেন আমি আমার পেজের মডেল। হ্যাঁ, আমি এটা বললাম যে আমি তো আসলে আমার পণ্যের মডেল, আমি মডেল না। হ্যাঁ, আমি যদি ওই শাড়িটা পরে একটা মডেল করি, 5টা ছবি দেই ফেসবুকে, বের হয়ে যায়, ঘুরতে আসি, কিন্তু শাড়িটা কিন্তু ঠিকই আমি সেল করে দিব। কিন্তু আমি যদি আরেকবার আরেকজনকে দেই, ওই শাড়িটা আমি সেল করতে পারি না। কারণ ওইটা হয়, আমি একটা শাড়ি আপনার জয়িতা পুরস্কার পাইছি সফল আত্মকর্মী হিসেবে, উপজেলা পথে শ্রেষ্ঠ সফল। আচ্ছা, এই যে পুরস্কার পেয়েছেন, হ্যাঁ মানে অ্যাওয়ার্ড পেয়েছেন, এটা অনুপ্রেরণা আরো বাড়িয়ে দেয় না? হ্যাঁ, এটা আমার মানে এই যে লোভ জিনিসটা আসলে মানে এমন একটা জিনিস যে আসলে লোভটা দিন দিন বাড়তে যায় কোনো না কোনো ক্ষেত্রে। আমি জয়িতা পুরস্কার পাইছি, এখন তো আমার লোভ হইছে আমি জাতীয় পুরস্কার পাবো। বাহ, এই যে আমার একটা লোভ, আমার মনে হয় এটা হইছে এখন আমার সবচেয়ে বড়। কখনো না কখনো পাবেন, কারণ আমি মনে করি আসলে যা পজিটিভ, হ্যাঁ যেটা আমরা ভাবি যে আমরা এটা করতে পারবো, এটা আসলে বিশ্বাস করে ভাবতে হয়। হ্যাঁ, বিশ্বাস করে, এটা এমন না যে হেলাফেলা করে ভাবতেছেন বা এরকম। যদি হয় আমি কি পাবো, যখনই আপনার মধ্যে কনফিউশন চলে আসবে, যখনই আপনার মধ্যে টেনশন চলে আসবে, ওই সময় আপনি দেখা যাবে ওই জায়গা থেকে অনেক দূরে চলে যাচ্ছেন। কিন্তু যখনই আপনি পজিটিভলি বিশ্বাস করে ভাববেন যে আমি এই কাজটা করতে পারবো, তখন দেখবেন আপনার লক্ষ্যের একদম কাছাকাছি পৌঁছে গেছেন। আমার এই জন্যই মনে হয় আমার লক্ষ্যটা আরো অনেক আগে মানে এগিয়ে আসছে। এই জন্যই যে আমি সবসময় চেষ্টা করি যে পারবো না, কেন পারবো না, আগে চেষ্টা করবো, তারপরে বলবো পারবো না। তো আমার সেই জন্যই মনে হয় যে আমি যে কাজটাই মানে আমি প্রথম যখন যে আমার পরনে একটা শাড়ি, আমি যখন ফার্স্টে কাজ করতাম তখন দেখেছি একটা শাড়ি আমার 7 দিন, দ্বিতীয়বার যখন শাড়ি শুরু করি 5 দিন, 3 দিন, 2 দিন, আস্তে আস্তে সময়টা কমে আসছে। এখন আমি একদিনে আমি যে কোনো ডিজাইনে একদিনে শাড়ি আমি তুলে ফেলি। যে গয়নাটা নাকি কাল রাতে করেছে। হ্যাঁ, এটা আমার এমনও হয় যে প্রোগ্রাম, যে আমার কালকে প্রোগ্রাম, তার মানে আমার নতুন আমি একটা শাড়ি পরে আবার আরেকটা মানে এই শাড়ি যদি একবার পরে ফেলি। একটু ধরেন তো, মানে জিনিসটা আসলে অনেক অপরিচিত ফুল আমার শাড়ির সাথে ম্যাচিং। বাহ, এবং হাতের চুড়ি, হাতেরটাও ওয়াও, মানে আসলে কালকে করেছেন এটা? আমিও অবাক হয়ে গেছি। না, ওই শাড়িটা আপনার আপু যখন এখনো মানে ফ্রেশ একদম, মানে ওভেন থেকে বের করে যখন আমাকে বললো যে এই প্রোগ্রামে আসতে হবে, আরে প্রোগ্রামে আসবো, এখন আমার তো নতুন শাড়ি নাই, মানে নতুন শাড়ি নাই, আমি যে শাড়ি ওই শাড়িগুলো আমার পরা, তার মানে এই শাড়িগুলো আমি আর পরবো না। তারপরে আমি ওই শাড়িটা মানে আমরা নারীরা কিন্তু এই কাজটা বেশি করি। এই শাড়ি পরে একটা ছবি তো তুলে ফেলেছি, তাহলে আবার ছবি তুলবো। যদিও মানে অনেক সময় এটা অপচয়ের কাছাকাছি, অনেকে আজকাল কিন্তু এটা নিয়ে কথা হচ্ছে, অনেকে আছে না খুব কিনে একদিন পরে সেলিব্রিটিরা, আর দ্বিতীয়বার তোরা পড়তেই পারে। আমি আগে আমার এটা হচ্ছে মডেল, যে আমি এই শাড়িটা পরছি, মানে আমি এটা মডেল করে নতুন একটা মডেল করলাম, মানে আমার এই শাড়িটা সেল হয়ে গেল। এটা হচ্ছে এই যে আমার লাভ। আমি তো শুধু আমার নিজের ফ্যাশনও হচ্ছে, আর ওইটা চমৎকার চমৎকার। আমি একটা আপুর কাছে আসি, এই যে আমি যেটা বলছিলাম, হ্যাঁ যেমন আমি নিজে আগে অনেক মানে কি বলবো শপাহলিক ছিলাম। আচ্ছা, হ্যাঁ অনেক 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 বেশি আর কি। যখন তখন দেখা যেত, আমি আগে জব করতাম, ওখানে একদিনে আমার 7-8টা পার্সেল চলে আসতো। আবার জব করছেন প্রতি সপ্তাহে 2 দিন পর পর 3 দিন পর পর, মানে এরকম হতো। তো একদিন মনে হলো যে আমি এত জিনিস কিনছি, আলমারি তো ভরে যাচ্ছে, আবার ওটার জন্য আলমারি হ্যাঁ। সো অপোজিট আমি কিভাবে চিন্তা করলাম, আমি ভাবলাম যে কিছু জিনিস আছে যেগুলো আসলে আমার পড়া হয়ে ওঠে না,
কিন্তু আমি রেখে দিয়েছিলাম, কখনো না কখনো পড়বো এরকম। সো এখন একটা কনসেপ্ট এসেছে মানবতার দেয়াল। হ্যাঁ, ওই যে মানুষকে এক্স্যাক্টলি প্রত্যেক পাড়ায় পাড়ায় মানে মহল্লায় মহল্লায় আছে মানবতার দেয়াল। এখানে দেখা যায় অনেক অনেক বেশি নিডি মানুষ থেকে শুরু করে আমি এমনও জানি মধ্যবিত্ত কিন্তু আছে যারা বলতে পারছে না। আমি ওটাই বলছি, স্পেশালি মধ্যবিত্তদের জন্য বলতে পারে না কিছু। এক্স্যাক্টলি, মানে আমি একদম এত বড় একটা গাঁটি, এরকম একটা বস্তা, ওই বস্তার মধ্যে যত আমার কাপড়, একদিন পরেছি 2 দিন পরেছি এরকম, খুব কম পরেছি, খুব ভালো, আমি আবার খুব যত্ন করি, খুব সবগুলো নিয়ে আমি দিয়ে এসেছি ওই জায়গায়। আমি দেখার জন্য গেলাম যে কেউ নিয়েছে কিনা। পরের দিন আমি গিয়েছি আবার, হ্যাঁ মানে না পরের দিন ওই রাতেই আবার গেলাম। আমি দিয়েছি 10টা 10:30টার দিকে সকাল, আবার গিয়ে 11টার দিকে গিয়েছিলাম দেখার জন্য, কোনোটাই নাই, মানে সব নিয়ে গেছে। আমার খুব ভালো লেগেছে। সো এইভাবেও কিন্তু এই যে আমি কিন্তু অনুপ্রাণিত হয়েছি মানবতার দেয়ালের কারণে, একটা প্লেস ছিল আপনার, হ্যাঁ কনসেপ্টটা ছিল এক্স্যাক্টলি। আদারওয়াইজ হতো কি ওটা পরে থাকতো, আমি ন্যাকড়া বানিয়ে ফেলছি, ভালো ভালো কাপড়, হ্যাঁ দেখা যায় আমাদের যারা আছে হেল্পিং হ্যান্ডস, ওরা তো আমরা যেরকম কাপড় চোপড় পরি ওরা কিন্তু অনেক সময় পরে না, অনেক ওয়েস্টার্ন ড্রেস আছে, অনেক কিছু আছে পরে না, ওদেরকেও দিতে পারছি না। ওরা কিন্তু আবার সুন্দর করে এত যত্ন করে পরে যেমন হয় একদম নতুন। এক্স্যাক্টলি, এই কনসেপ্টটা আমাকে অনেক অনুপ্রাণিত করেছে। সো আপনার কাছ থেকে এটা আমি তো ছোটবেলা থেকে এটা করতাম, মানে শীতের সময় তো রিসাইকেল করতেন, কখনো রিসাইকেলও করতাম, আবার ছোটবেলা থেকে যে গিয়ে রেল স্টেশনে এরকম, আমি একটু এরকমই ছিলাম আসলে আগে থেকে, মানে শুরু থেকে, মানে একটু পাকাও ছিলাম স্কুলে থাকতেই। আর বাবার অফিসের একটা গাড়ি ছিল পিকআপ টাইপের, ওখানে নিয়ে আমার ফ্রেন্ড সার্কেল কিছু নিয়ে টিয়ে চল, এরকমও হয়েছে যে আমরা দিয়ে আসছি, দেখি কি লোকটা গাঁজাখোর, ও কাপড়টা বিক্রি করছে, আমরা একটু দূরে দাঁড়ানো, হাসতে হাসতে সবাইকে দেখ তুই কারে দিলি, আসলে না তাহলে বুঝে দিতে হবে যে বাচ্চা টাচ্চা এরকম। কিন্তু মানে কনসেপ্টটা কিন্তু ঠিক ছিল, এবং ওই সময় আমরা এত ছোট বয়সে এটা যে চিন্তা করতে পেরেছি, এখন ভাবলে আমার খুব ভালো লাগে। এখনকার বাচ্চারাও অনেক বেশি স্মার্ট। আমার ছেলে মেয়েরা তো বলে চলো ধানমন্ডি এটা পরিষ্কার করে আসি, যে রবীন্দ্র সরোবর, মানে ওরা খুব আগ্রহ, আবার সবাই দেখবে, সবাই ওদেরকে সবাই দেখবে, এটা দেখবে যে ওরা ক্লিন করছে, এটাও একটা মানুষের, এই যে বলে না যে পোস্ট করেন কেন, প্রচার করেন কেন, আমার কাছে মনে হয় কি প্রচারে একটা প্রসারও হয়। একটা বাচ্চাকে দেখে আরেকটা বাচ্চাও শিখছে, একজন গার্ডিয়ানও শিখছে যে আরে আমরা তো এই কাজটা করতে পারি। জন্মদিনে আমরা বিশাল অনুষ্ঠান করি না করে আমরা একটু ওই যে পথ শিশুদের নিয়ে কিন্তু করতে পারি, ওদের সাথে কিন্তু বসে কোথাও বসে একটু অন্যরকম করা, খাওয়া দাওয়া করা। আপনি কিন্তু ভাইরাল যদি হতে চান, আপনি ভাইরালও হচ্ছে, আপনার যদি ইচ্ছা করে যে আমি একটু আমাকে সবাই দেখুক, মানে না এক ঢিলে দুই পাখি। আমাদের বন্ধুরা জয়েন করে ফেলেছেন, 3 জন এসেছেন এখন জুমে। আপনাদের সাথে গল্প হবে, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। আমরা আসলে অনুপ্রাণিত হব অনেক কিছু দিয়ে, তখনই হই যখন হচ্ছে বৈষম্য ঘুচাতে পারি। আমরা যত বৈষম্য ঘুচাতে পারবো তত বেশি অনুপ্রেরণার জায়গা থেকে অনুপ্রেরণা অনেক বেড়ে যাবে এবং সবারই সুবিধা হবে। আরো অনেক আড্ডা দিব, একটা ছোট্ট বিরতি নিয়ে এক্ষুনি ফিরছি। আমাদের আড্ডায় আবারও আমন্ত্রণ। আমাদের আড্ডা কিন্তু অনেক 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 জমে গেছে, কারণ আজকের টপিক অনুপ্রেরণার গল্প। অনুপ্রেরণার গল্প শুনতে বা বলতে কে না ভালোবাসে। অলরেডি জুমে আমাদের কিছু বন্ধু জয়েন হয়ে গিয়েছেন। আপনারা যারা আমাদের সাথে জয়েন হয়ে অনেক অনেক আড্ডা দিতে চান, তাড়াতাড়ি চলে আসুন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আচ্ছা আপু, প্রত্যেকটা সফলতার পেছনে কিন্তু এই যে কষ্ট, হ্যাঁ মাঝে মধ্যে কিছু তিক্ত অভিজ্ঞতা, এবং এগুলো অনেক কষ্ট হয় অনেক সময় কাটিয়ে উঠতে, তাই না? তো যখন এই সময় এই ধরনের সিচুয়েশন থাকে, তো কেউ না কেউ কিন্তু পাশে এসে দাঁড়ায়, তাই না? সো আপনার কাছ থেকে জানতে চাই সেই মানুষটা কে? এই যে বললাম আপনাকে যে আমি কিন্তু ডিপ্রেশনে ছিলাম প্রথমে নিজে, আমি কিন্তু বুঝতাম ডিপ্রেশনটা, বুঝতাম না, কারণ ডিপ্রেশনটা খুব কম মানুষই বোঝেন। আমাদের আশেপাশের মানুষরাও বোঝেন না, যে কেউ বুঝে না ডিপ্রেশন এটা আবার কি ঢং, এরকম করছে কেন, মন খারাপ, মন খারাপের কোন পর্যায়ে যে এই যে সুইসাইডাল কেসগুলো এখন বাড়ছে বাচ্চাদের মধ্যে, এমনকি মানে স্পেশাল বাচ্চারাও কিন্তু সুইসাইড করে, ওরাও কিন্তু ডিপ্রেশনে থাকে। আমরা ওদেরকে বুঝতে পারছি না, ওরা কিন্তু সব বুঝতে পারে। আপনি কি এটা জানেন যে মানে প্রাণীরাও ডিপ্রেশনসে থাকে এবং ওদেরও সুইসাইডাল টেন্ডেন্সি থাকে, ডিভোর্সও হয়, পাখিদের ডিভোর্স হচ্ছে, সিরিয়াসলি হচ্ছে নাকি? তো মানুষ তো আমরা সেটাই, হ্যাঁ পাখি
পাখিদেরও ডিপ্রেশন গিয়ে ডিভোর্স ওদের তাদের পরকীয়ার জন্য ডিভোর্স হয়ে যাচ্ছে। ও মাই গড, মানে পাখি হ্যাঁ, দুটো পাখি হচ্ছে লাভ বার্ডস। আবার লাভ বার্ডসদের একটা ব্যাপার আমি দেখেছি, ওরা একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না। ওদেরটা হচ্ছে যদি একটা ছেড়ে যায় তাহলে আরেকটা তাড়াতাড়ি মরে যায়। হ্যাঁ, ওরা কিন্তু ওটাও কিন্তু এক ধরনের ডিপ্রেশনে চলে যায়। কিন্তু এই জিনিসটা কেউ বুঝে না, সবাই মনে করে মানে শারীরিক কোনো অসুখ, এটাই হচ্ছে মানসিক অসুখ বলে না, এটা কিছু নাই, এটাকে এত বেশি দাম, এত গুরুত্ব দিয়ে হ্যাঁ এটা দেয় না এখনো পর্যন্ত। আমার ক্ষেত্রে না, মানে যেটা হয় যে আমাদের এই স্পেশাল সেক্টরে, মানে স্পেশাল বাচ্চাদের বাবা মায়েদের প্রধান শত্রু থাকে ঘরের মধ্যেই। একদম সত্যি, আত্মীয় স্বজন, কারো শাশুড়ি, কারো হয়তো নিজের বাবা মা, এরকম। কিন্তু আমি খুব লাকি, আমি যখন স্কুলে যেতাম আমার বাচ্চাকে নিয়ে, একদম ও ছোট ছিল, তখন দেখতাম যে সবার চেহারা অনেক ইয়াং। একটা মেয়ে আমার চেয়ে হয়তো অনেক ইয়াং, অনেক ছোট বয়সে বিয়ে হয়ে গেছে, ওকে দেখে মনে হচ্ছে যে ওর অনেক বয়স, 40-এর উপরে বয়স হয়ে গেছে। কেন? সারাক্ষণ একা একা কাজ করছে, এই বাচ্চাটাকে সামলাচ্ছে, শাশুড়ি খোটা দিচ্ছে, আত্মীয় স্বজনরা বলছে প্রতিবন্ধী বাচ্চা জন্ম দিচ্ছে। আপনি জানেন যে আজকাল প্রতিবন্ধী একটা গালাগালি, আজকাল সবাই গালাগালি। আমি কিন্তু আমি আপনার এই অনুষ্ঠানেই বলতে চাই যে আমি অনেকবার ফেসবুকে বলেন, বিভিন্ন গ্রুপে পেজে দেখলে আমি এটা প্রতিবাদ করি। এবার আমি ঠিক করেছি যে সবাই ভাবছে যে, মানে ভেবে নিচ্ছে যে আরে এটা কি হচ্ছে, উনি কে, উনি কি বললো, এটা কি। কিন্তু বাংলাদেশি আইনে এটার বিরুদ্ধে আমি প্রোটেস্ট করতে পারি, আমি লিগ্যাল অ্যাকশন নিতে পারি। ক্যামেরার দিকে অবশ্যই আমি সবার জন্য বলছি যে প্রতিবন্ধী এটা কোনো গালাগাল নয়। প্রতিবন্ধিতা একটা মানুষের প্রতিবন্ধকতা। তার সবার দেখা যায় যে হাত পাও ঠিক আছে, কিন্তু মানুষটা হয়তো একদমই ছোট্ট একটা বাচ্চার মতো তার বুদ্ধি, সেও একজন প্রতিবন্ধী। আবার কারো হাত পায়ে সমস্যা থাকে, সেও একরকম প্রতিবন্ধী। আপনি কখনোই প্রতিবন্ধী শব্দটাকে, অটিস্টিক শব্দটাকে গালাগাল হিসেবে ব্যবহার করতে পারবেন না। আমি অনেক সহানুভূতির সাথে অনেকবার বলেছি, কিন্তু এখন আমি সবার পক্ষ থেকে, আমাদের যারা প্যারেন্টসরা আছে সবার পক্ষ থেকে বলছি, আমরা কিন্তু লিগ্যাল অ্যাকশন নিব, সেটা সাইবার ইয়েতে হোক বা সরাসরি হোক। না, এটা আসলে উচিত, আমরা বলতে পারি স্পেশাল চাইল্ড। আমরা আসলে আপনি যেটা বলেছেন, কি বলছে আপনি বুঝতে পারছেন না। ধরেন আপনার সাথে আমার ঝগড়া হচ্ছে না, এই তোর প্রতিবন্ধী, এক্স্যাক্টলি আমি ওটাই এখন বলতাম যে অনেক জায়গায় আমি এমনকি সোশ্যাল মিডিয়াতে কমেন্টসের মধ্যে অনেককে বলতে দেখেছি, অনেকের মানে কি বলবো পোস্টে, আর বললেন না এটা তো প্রতিবন্ধী, ও কি বলবে এরকম একটা এক্স্যাক্টলি মজা করছে। হ্যাঁ, এই যে আমি যে বললাম না বৈষম্য, যেদিন অ্যাকচুয়ালি আমরা ঘোচাতেই পারছি না। আপনি বুঝেন যে আমার বাচ্চাকে নিয়ে আমার বাসার সামনে পার্ক, আমি যেতে পারি না, হয়তো একটা সাউন্ড করছে, বুঝে করছে না, ও তো আর বুঝতে পারছে না, ওর বয়সটা কিন্তু 1.5 বছরে আটকে গেছে। আর আসল মানে জেনে ওর বডি, মানে কি বলে, বডির মানে ওর শারীরিক বয়সটা কিন্তু 15 বছর, ওর মানসিক বয়সটা কিন্তু 1.5-2 বছরের, একদমই একটা শিশু। কিন্তু তো হেঁটে যাচ্ছে, ও কিন্তু কিছু করছে না, করে একটা খুশি হলো। আর এটা পাগল নাকি, এগুলো কি নিয়ে আসে পার্কে? একদম সত্য। আগে আমি মানে আমি কেঁদে ফেলতাম, আমার মানে ওই যে বলে না ডিপ্রেশনের ব্যাপারগুলো চলে আসতো, তখনও তো অনেক ছোট, এখন তো বড় হয়ে গেছে। এখন কিন্তু আমি আর সেই মা নই। আমি বললাম না, আমি কনফারেন্স করেছি, আমি সুপার মম এরকম মেডেল করে সবাইকে কিন্তু সেই কনফারেন্সে নিজের পয়সা খরচ করে এটা তৈরি করে সমস্ত মায়েদের যতটুকু আমার সাধ্যে ছিল দিয়েছি। একজন মিস্ত্রির ওয়াইফ এসেছিলেন, রিক্সা মিস্ত্রি বা এরকম একটা টেকনিশিয়ান, ওকে আমি 2টা মডেল দিয়েছি, কারণ ও মা বাবা দুইজনের ইয়েতে কাজ করছে, মহিলাটা। তাই সেই বাচ্চাটাকে আমি একটা স্কুলে ভর্তির ব্যবস্থা করে দিয়েছি ফুল স্কলারশিপে, মানে স্কুলের আপাই হোপ অটিজম সেন্টার, উনি বাচ্চাটাকে, হ্যাঁ আপনি জানেন নুসরাত আপা, উনি ভীষণ ভালো মানুষ, উনি কিন্তু অনেক বাচ্চাদেরকে এমনি বিনা টাকা পয়সায় পড়াশোনা করেন। এবং ও এখন ওইখানে একটা ক্যাফে করেছেন আপা, ওই ক্যাফেতে ওই বাচ্চাটা কিন্তু আপনাকে সার্ভ করবে, আপনি যদি যান, ওদের স্কুলেরই ক্যাফে। এরকম অবস্থা। আমার ছেলেও এখন অনেক কাজ করে, সে তার বিছানা করতে পারে, সে তার খাবারটা তৈরি করতে পারে, সে বড় হচ্ছে এবং সে চাচ্ছে, তাকে আপনি ফোর্স করে এখন আর করাতে পারছি না, কারণ সে বয়ঃসন্ধির সময় আছে। এই যে আরেকটা চ্যালেঞ্জ, এই সব কিছু মোকাবেলা করছি, তো আপনি কে আমাকে এই কথা বলার যে পাগল নাকি প্রতিবন্ধী? প্রতিবন্ধী তো অবশ্যই, কিন্তু আপনি সেটা ওকে ছোট করার জন্য বলতে পারেন না। এই যে এই ব্যাপারগুলো এবং ইনক্লুডিং অল অ্যাকচুয়ালি আমরা বোঝানোর জন্য কত কিছু করি না। সুন্দর কনসেপ্ট, ওদের যে কত সুন্দর ব্যবস্থা দেশের বাইরেও, এখানেও কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং যে তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, উনি কিন্তু অনেক কিছু করছেন। এত কিছুর পরেও আমরা কিন্তু পিছিয়ে আছি, কারণ আমাদের নিজেদের মধ্যেও কমিউনিটি নাই, আর বাইরের যে সমাজ সেটা তো আছেই, প্রতিনিয়ত আমাকে হিউমিলেট হতে হচ্ছে। একদম সত্যি কথা। আপুর কাছে আসি, যে আপা যে গল্পটা বলছেন, মানে একদম উনার নিজের গল্প,
তো উনি যেভাবে মোকাবেলা করতে পেরেছেন, হ্যাঁ, এটা শুনে আসলে এতগুলা মানুষ আমরা যারা দেখছি আমরা কিন্তু সবাই অনুপ্রাণিত হচ্ছি, তাই না? জি। সো এরকম আপনি কখনো কি কাউকে অনুপ্রেরণা জুগিয়েছেন? আপু আমি দেখা যায় যে কি বলবো, যে আমি ভিতরে আমাকে দেখে, আমি যেহেতু সোশ্যাল ইতে আমার অনেক পরিচিতি, মোটামুটি একটা পরিচিতি আছে উদ্যোক্তা হিসাবে, আমার অনেক আপুরা আছে, বিশেষ করে মেয়েদেরকে আমি অনেক বেশি হেল্প করি। অনেকেই আমার সাথে ইনবক্সের যোগাযোগ করে কিভাবে উদ্যোক্তা হব। আমি দেখেন যে ঘন্টার পর ঘন্টা তাদেরকে আমি কথা বলছি, এইভাবে শুরু করো, অনেকেই প্রোডাক্ট কোথায় পাবো। আমি আমার হাতে তৈরি করা অনেকেই আছে এরকম, যাদেরকে আমি পরশুদিনও একজন নতুন উদ্যোক্তা ওই মেয়েকে আমি অনেকভাবে তাকে বোঝানোর পরে বলছে, আপু আমি কাজ শুরু করব, আমাকে কোথায় পাবো প্রোডাক্টটা, সেটাও বোঝে না। হ্যাঁ, এরকম আমার অনেক মেয়ে আছে যে যাদেরকে আমি নিজের হাতে তৈরি করছি। কিন্তু আপু একটা কথা, যে আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের, আমি একটু প্রকাশ করতে একটু কম করি। সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় আমি একটা কাজ করলাম, কাজ করে সাথে সাথে আমাকে প্রকাশ করতে হবে, আমি এটা লালন করি যে আমার কাছে অনেক আছে না, আমি ছোট্ট একটা কাজ করেছি, এটাকে যদি আমার এত বড় করে আমি যদি প্রকাশ করি, আমার কাছে এটা খুব একটাই লাগে না। এটা একদিকে আপনি যদি চিন্তাটা এইভাবে করেন যে আমি এই কাজটা করেছি, এটা একটু প্রকাশ করলে অন্য 10 জন এই কাজটা করবে, এই চিন্তা ভাবনা থেকে আপনি যদি প্রকাশ করেন তাহলে এটা পজিটিভ। আর আপনি যদি এই চিন্তা থেকে করেন আমি এটা করেছি তাহলে সবাইকে দেখাইতে হবে, শো অফ করতে হবে, তখন কিন্তু হয়ে যাচ্ছে পুরো ব্যাপারটা নেগেটিভ। এবং নেগেটিভিটির কিন্তু একটা ফেস আছে, তাই না? অবশ্যই। মানে আপনি কখনো শান্তি পাবেন না, শান্তি নাই, সত্যি কথা। একটা দিন শেষে আপনাকে আয়নার সামনে একবার তো দাঁড়াতে হবে, আপনি নেগেটিভিটি নিয়ে কিন্তু নিজের কাছে। আমি আমার জায়গা থেকে, এই কারণে আমি আমার জায়গা থেকে যে কাজগুলো আমি করি, আমি অনেক ভালো কাজ করি আপু, অনেক ভালো কাজ করি। না, আমার মতে এখন থেকে আপনি যদি একটু একটু করে দেখান, হ্যাঁ, দেখানোটা মানে হচ্ছে শেখানো, যে আমি তো করতে পেরেছি, তোমরাও পারবা। সো এইটাও কিন্তু অনেক অনুপ্রেরণা যোগায় অনেকের মাঝে। আমি এটা খেয়াল করেছি, যেমন আপু যে কথাগুলো বলছেন, যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন এখানে, যারা জুমে যেই বন্ধুরা আছেন, নিশ্চয়ই কারো না কারো মনে এতটুকু হলেও দাগ কাটতে পেরেছে। যেমন আমি নিজে অনুপ্রাণিত হয়েছি, আমার মতো নিশ্চয়ই আরো অনেকেই হচ্ছে। চলে যাই জুমে আমাদের অনেক বন্ধুরা আছেন। রাশিদা আপা, আনমিউট করবেন। রাশিদা আপা, আনমিউট করতে হবে আপা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেক্সাস লেডিস ক্লাবের পক্ষ থেকে প্রথমে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। এত সুন্দর একটা আয়োজন করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের হোস্ট আর আমাদের এই আড্ডার আয়োজন কিন্তু প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে 7:30 পর্যন্ত সকল নারীদের জন্য এইভাবেই সবাই কিন্তু আড্ডা দেয়। আপনি আমাদের সাথে কি আজকেই যুক্ত হয়েছেন? আজকে 3 দিন। বাহ, চমৎকার। আমাদের একদম নতুন বন্ধু। কোন এলাকা থেকে জয়েন করেছেন আপা? আমি টরন্টো থেকে বলছি। ওয়াও, গ্রেট। এরকম আমাদের মানে দেশের বাইরে, হ্যাঁ, মানে দেশের সীমানা ছাড়িয়ে একেবারে বিদেশ থেকে, খুব ভালো লাগছে। তাহলে আপনার ওখানে কি এখন সকাল? গুড মর্নিং। আমরা এরকম আমাদের আরো কয়েকজন বন্ধু আছে যারা দেশের বাইরে থেকে জয়েন করে, তাদেরকে গুড মর্নিং বলি এই সময়। আচ্ছা, আপনার কাছ থেকে একটু ছোট্ট করে শুনতে চাই আপনার অনুপ্রেরণার গল্পটা, ছোট্ট করে। সবচেয়ে বেশি অনুপ্রেরণা কে জুগিয়েছে আপনার? আমার নানি। ওয়াও, দ্যাটস সামথিং নিউ। জি, আসলে আমারটা একটু ডিফারেন্ট। ওই আপা যে বলছে এরকম, ছোটবেলা থেকেই আমার মা খালারা 2 বোন ছিলেন, তো অল্প করেই বলছি। তো যখন নানি একা নিঃসঙ্গ হয়ে যান, তখন আমার মনে নেই, খুব ছোটবেলা আমার নানির কাছে আমার আমাকে দিয়ে দিয়েছিল। তখন থেকে আমি সেবিকাটা হই, মানে মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগ করি, এবং এখনো স্টিল কানাডাতে আমি
5 বছর থেকে 70 বছর, যার যখন প্রয়োজন, যে সাইডে অটিস্টিক থেকে শুরু করে অসুস্থ সুস্থ সব রকম আমি সবাই সাথে থাকি। বাহ, এটাই হলো প্রধান কাজ। চমৎকার। এবং এদের সাথে থাকতে থাকতে আমার মা যখন বয়স হয়েছিল তখন আমার মা গ্লুকোমা থেকে অন্ধ হয়ে গিয়েছিলেন। ও, তো ওটা আমাকে খুব কষ্ট দিত, এতই কষ্ট পেতাম যে সবার মাঝে থেকেও আমার মা খুব নিঃসঙ্গ ছিলেন এবং খুব কষ্টে কাটিয়েছেন, আর্থিক সচ্ছলতা থাকা অবস্থাও। তো সেই পরিপ্রেক্ষিতে আমার মায়ের জন্য আমি লেখিকা হয়ে গিয়েছি। এই যে বাহ বাহ বাহ, প্রবাসী কণ্ঠতে আমার প্রথম লেখাই প্রবন্ধ হলো বইটা আরেকটু ধরেন আপা, আত্মচিৎকার। বইটা আরেকটু ধরেন। হ্যাঁ, বাহ বাহ, চমৎকার, সুন্দর। হ্যাঁ, বলেন। এটা হলো প্রবাসী কণ্ঠ, প্রত্যেক মাসে মাসিক পত্রিকা, ম্যাগাজিন। তো এটা থেকে আমার লেখালেখি শুরু হয়ে যায়। আর সবচেয়ে ভালো লাগে যখন কোথাও যাই আমাকে দেখে, ও আপনি তো রাশিদা আপা, তাই না? আপনাকে কালকে ব্র্যাম্পটন সিভিক হসপিটালে দেখলাম, আপনাকে কালকে ক্লিনিকে দেখলাম, আপনার কি হয়? আমার কিছু হয় না, আমি প্রতিবেশীর সাথে। এবং আমি শুধু বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান তাদের সাথে না, সমস্ত সবার culture সাথে, দেশের মানে সাথে, সব- মানব জাতির সাথে সবার সাথে। একদম। জি, বাহ, যার বাহ। যেখানে যে অসুস্থ একদম তার সেখানে। কালকে আমার নেবারে অসুস্থ দেখেই সাথে সাথে বাসায় এসে আমি ওয়েন্টমেন্ট অ্যান্ড ক্রিম দুটাই দিয়ে আসছি যে তুমি ইউজ করো। আমি নিজে থেকে স্প্রেন্ট করি। এবং আরেকটা কথা বলি, সেটা হলো আমাদের গ্রামে গঞ্জে আমার মানুষ যে জাকাত দেয়, আমি সেটা পরিমাণে করে করে দেই না। আমি এমনভাবে দেই যে যেন প্রতি বছর তাকে যেন আর কোনোদিন হাত না পাততে হয়, বাহ বাহ, তাকে এমনভাবে দিব। চমৎকার, আপনার কাউকে ভাবনাটা একটা কি ভেন কিনে সুন্দর, দিলাম। কি চমৎকার, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। এই যে আপনি এতগুলা কাজ করছেন একটু একটু করে আমাদের নেক্সাস লেডিস ক্লাব গ্রুপে, আমি চাই আপনি আপনার কাজের ছবিগুলো দেন, ওটা নিয়ে বলেন, কিছু লিখেন, আমরা সবাই খুব খুশি হব। আমরা একটা বিরতির পরে আবারও আসছি। রাশিদা আপার কথা শুনে আমি শিওর যে অনেকেই অনুপ্রাণিত হয়েছেন। আমরা ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে আসছি, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আড্ডাটা অনেক 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 বেশি সুন্দর হচ্ছে, কারণ প্রত্যেকজনের কথায়, প্রত্যেকজনের গল্পে, প্রত্যেকজনের ভাবনায় আমরাই অনুপ্রাণিত হচ্ছি। সো আড্ডা কন্টিনিউ চলবে। আপনারা চলে আসুন জুমে, জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আমি চলে যাই শামীমা আপার কাছে। শামীমা আপা, আপনি এমন ভাবে অবাক হলেন, মনে হয়েছে কি আমি আপনাকে ওই যে থাকে না মিস ওয়ার্ল্ড যে ক্রাউন আছে, মিস ওয়ার্ল্ডের ক্রাউনের জন্য ডেকেছি, যে শামীমা আক্তার। ভালো ছিল আপা, ভালো ছিল। হ্যাঁ শামীমা আপা, আপনার কাছ থেকেও শুনতে চাই, আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত কে করেছে? থ্যাংক ইউ আপু, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। মিস ওয়ার্ল্ডে হয়ে গেলাম ক্লাবে বসে। মিস লেডিস ক্লাব। আসলে অনুপ্রেরণার কথা যদি বলি, আমার ছোটবেলা থেকে যদি বলি যে আমার বাবা মূলত আমাকে অনুপ্রাণিত করতেন সব ব্যাপারে। আর এরপরে বিয়ের পরে হাজবেন্ড করেন এখনো। আর জাস্ট এখন যদি বলি জাস্ট অনগোয়িং হলো আমার মেয়ে করছে সমানভাবে আমরা ডান্স প্র্যাকটিস করি, আমরা মার্শাল আর্ট প্র্যাকটিস করি, সুইমিং করি একসঙ্গে, রূপচর্চা করি। তারপরে আমি ইংলিশে দুর্বল, তাই ওর সাথে ইংলিশ প্র্যাকটিস করি। এই সবকিছু মিলিয়ে এই আমার ছেলেও আছে, ছেলেও অনেক কিছু হেল্প করে বা বলে, কিন্তু এই তিনজনের কথা খুব বেশি করে মেনশন করছি আর কি, বাবা, হাজবেন্ড আর মেয়ে। এটা হলো। আর অনুপ্রেরণার গল্প যদি বলি, আমি আমার সংসার জীবনের 29 শেষ হলো, 30-এ পড়লো। তো আমার হেল্পিং হ্যান্ড ছিল পর্যায়ক্রমে 3টা মেয়ে। 3টা মেয়েকে ওদেরকে ফ্যামিলি লাইফ করতে পেরেছি, ওদের বিয়ে দেওয়া, তারপর ওদের সাথে এখনো আমি টাচে আছি। প্রথম মেয়েটা ছিল 9 বছর, ওর বিয়ে হয়েছে, একটা ছেলে একটা মেয়ে ওর। আর মজার ঘটনা, ওর মেয়েটা রংপুর বিভাগে বৃত্তিতে বছর ফার্স্ট হয়েছে, রংপুরে থাকে।
খুবই এটা আমি মনে করি আমার অনুপ্রেরণার জন্য ওরা যে আমার সাথে ছিল, আমি ওদেরকে গাইড করতে, আমি জব করতাম যেহেতু ফুল টাইম। ওই মেয়েটার নাম ছিল মর্জিনা, প্রথম যে মেয়েটার কথা বললাম, ওকে আমি আদর করে ডাকতাম খুশি। তো আমি তো বাইরে চলে যেতাম, তো আমার বাচ্চা ছোট আর ও একটু মানে অ্যাডোলেসেন্ট পার হয়ে ইয়াং আর কি, খুব টেনশন হতো। তো ওকে আমি কাছে বসে রাতে খুব এডুকেশনটা দিতাম এরকম যে কিভাবে নিজেকে মানে সেক্সুয়াল ইস্যুস গুলো আমি ওকে বুঝাতাম, একটা এডুকেশন দিতাম যাতে ও কিভাবে নিজেকে সেভ করবে। তো সত্যি সত্যি ও বলছে খালাম্মা আপনি আমাকে যা শিখাই দিয়ে গেছেন আমি তাই সবসময় ফলো করেছি। আমার সাথে কেউ কিছু খারাপ, আমি মনে করি এগুলো আসলে ছোট ছোট অনুপ্রেরণার বিষয়গুলো। একদম একদম সত্যি কথা। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ সো মাচ। রেবেকা আপা। শুভ সন্ধ্যা নাদিয়া আপা, কেমন আছেন? শুভ সন্ধ্যা রেবেকা আপা, খুবই ভালো আছি। আর এত সুন্দর সুন্দর গল্প শুনছি, খুব ভালো লাগছে। আপনার গল্পটাও একটু শুনতে চাই। অনুপ্রেরণা আসলে আমরা ফ্যামিলি থেকে অনেক সময় দেখা যায় আগে পাই, আবার অনেক সময় দেখা যায় বন্ধু বান্ধবের কাছ থেকে খুব পাচ্ছি, তখন আমরা নিজেদেরকে খুব নতুন করে আবার দাঁড় করাতে পারি। সো আপনার বেলায় এরকম কি কিছু হয়েছে? এমন কোনো বন্ধু আছে যে সব সময় আপনাকে আসলে অনুপ্রেরণা যোগায়? হ্যাঁ, সুন্দর কোশ্চেন। এটা আমি মনে মনে ভাবছিলাম আজকে কি বলবো। আমার মা আমাকে জন্ম দিয়েছিলেন, তারপরে তো বড় টড় করে বিয়ে দিয়ে দিয়েছেন। বিয়ের পরে তো একটা সংসার এসে পড়তে হয়। সেই সংসার এসে পড়ার পরে আমার ফ্যামিলি ফার্স্ট প্রায়োরিটি। তারপরে আমার একজন মামি আছেন, উনি আমার জীবনের সর্বপ্রথম অনুপ্রেরণা আমি মনে করি বিয়ের পরে। কারণ ওনার কাছে আমি যে শিক্ষাটা পেয়েছি, আমি চেষ্টা করেছি আমি গুরু বলে না যে একজন গুরু পেলে একজন শিষ্য যা করে, ওনাকে আমি গুরু মানতাম। এখন উনি আমেরিকাতে আছেন, সবাই ওনার জন্য দোয়া করবেন। উনি ক্যান্সারে ভুগতেছেন, আমি ওনার জন্য এবং উনি আমার জীবনের একটা মায়ের অবদান রাখে। আমি কোনো বিপদে পড়লে বা কোনো মনে কষ্ট পেলে কেন জানি ওনার ফোনটা আমার ফোনে চলে আসে, আমি জানি না। আমার উনি আমাকে যেই পরিমাণ অনুপ্রেরণা দিয়েছে। আমার বাচ্চা যখন ছোট 2 নাম্বার ছেলেটা হলো, আমি তো চাকরি ছেড়ে দিব, উনি বলে সব সমাধান আমার হাতে, আল্লাহর হাতে। তারপরে ও আমার ছেলে ডে কেয়ারের ব্যবস্থা করে দিলেন মামি। তারপর উনি আমাকে সবকিছু চাকরি ধরে রাখার সমস্ত কিছু ব্যবস্থা করলেন। আমি মাঝে মাঝে টুকিটাকি বিজনেসও করেছি। উনি আমার জীবনের একটা অনেক বড় অনুপ্রেরণা। আর আমার শিক্ষা হচ্ছে কি, উনি আমাকে বলেছেন মানুষকে কখনো ছোট করে দেখবা না। একদম একদম সত্যি কথা। তুমি ততটুকু দিয়ে তাদের উৎসাহ দিবা, দেখবা তুমিও ভালো থাকবে, তারাও তাদেরকে ভালো রাখতে পারলে দেখবে নিজের মনের একটা শান্তি। ওনার শিক্ষাটা না আমি এখনো বয়ে বেড়াচ্ছি, আমার ছেলে মেয়ে ছেলেদেরকেও দিয়েছি, আমার হাজবেন্ডও খুব আমাকে করে অনুপ্রেরণা দেয় সমস্ত কিছুতে। আমার 2 ছেলে, আসলে পরিবারটা সর্বপ্রথম, কিন্তু আমি ওনাকে আমার ডবল মা হিসেবে মনে করি। বাহ, চমৎকার চমৎকার। থ্যাংক ইউ রেবেকা আপা, থ্যাংক ইউ সো মাচ। হাসিনা আপা। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপু, কখনো কি এরকম হয়েছে আপনার চেয়ে অনেক জুনিয়র কেউ, মানে আপনার তো অনেক অফিসে কলিগ আছে, অনেকেই আছে, তার কাছ থেকে আপনি কোনো না কোনো ভাবে তাকে দেখে অনুপ্রাণিত হয়েছেন? এরকম কি কখনো হয়েছে? কোনো গল্প আছে এরকম? শুভ সন্ধ্যা আপু, অনেক ধন্যবাদ। এরকম গল্প তো আসলে আছে, বা আমি বলবো যে এরকম ছোট ছোট অনেক গল্পই আমাদের জড়িতে জমা হয়। হ্যাঁ, তো দেখা গেছে অফিসে এরকম আমার অনেক জুনিয়রই যারা আসছে আমার পরবর্তীতে, তো এর মধ্যে একজন ছিল যে হচ্ছে অনুপ্রেরণা কি, ওর কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছি আমি যে বিষয়গুলো তার চেয়ে দেখা গেছে যে বেশি উপরে আমার থেকে নিয়েছে। কেমন বিষয়গুলো? ও হচ্ছে ফ্যামিলির সবচেয়ে ছোট মেয়ে ছিল, কিন্তু ও জব করতো এবং সরকারি ভাবে কোন একটা নির্বাচনে সে মোটামুটি প্রায় 60,000 টাকা ইনকাম করেছিল। বিষয়টা একটু অন্যরকম। কেমন? ওর বড় বোন ছিল স্কুলের টিচার, ওর বাবা ছিল না, বাবা ছোটবেলা মারা গেছে। আর মাটা হচ্ছে কি বড় বোনের খুব ভক্ত ছিল, আর বড় 2টা ভাই ছিল, বোন ছিল। সবাই না ওকে হচ্ছে কেমন, এটা আমার শুনতে খারাপ শোনা গেল, এরকম আছে অনেক ফ্যামিলিতেই, বিষয়টা একটু খারাপ শোনা যাবে শুনতে, কিন্তু ওকে না ইউজ করতো। কেমন ইউজ করে? একটা ফ্যামিলির বাবা মা ভাই বোন হইলো, ওকে হচ্ছে ওর টাকাগুলা ওরা খুব মানে প্রায়োরিটি দিত, ওর টাকাগুলা। তা আমি না দেখতাম যে এত ছোট্ট কালে আপা এত টাকা ইনকাম করছে সেই ইন্টার পরের সময় থেকে, কিন্তু আপার টাকাগুলো আপার কাছে নাই। কেমন বলতেছে যে টাকাগুলো রেখে দিতে হবে, তোমার বিয়ের সাথে কাজে লাগবে। আচ্ছা ঠিক আছে, এটা না হয় ঠিক আছে। তারপরে হচ্ছে কি করলো, বোনের একটা কাজে নিয়ে বোনের জামাই ভাঙলো, ভাই এক সমস্যা নিয়ে গেল। তো বলতেছে ম্যাডাম আপনার কি কোনো ডিপোজিট আছে? আমি বলতেছি হ্যাঁ, আমার না
যখন প্রথম চাকরি হয়েছে, আমি যে জিএম এর আন্ডারে প্রথম চাকরিতে গেছি, স্যার একদিন হঠাৎ করে এমনি দুষ্টামি করে বলতেছে, ম্যাডাম আপনি যে চাকরিতে আসছেন আপনি কি কিছু করছেন, ইনভেস্ট করছেন কোথাও কিছু? না তো স্যার, পুরোটাই তো ভেঙে ফেলি। বলে না ম্যাডাম, 500 টাকা হইলে একটা করেন, ভবিষ্যতে কাজে লাগবে। হঠাৎ আমি চিন্তা করলাম, তাই তো, ঠিক ওই মাসে আমি 500 টাকার একটা ডিপিএস করছি। পরে না এটা আপাকে বলার পরে না আপা অবাক হয়ে গেছে, বলতেছে ম্যাডাম আমার না এতগুলা টাকা। এই পরে আমি বললাম যে আপা আমি কিন্তু অনেক অনুপ্রাণিত যে আপনি এত ছোট সময় থেকে টাকা ইনকাম করেন, এত টাকার মালিক, কিন্তু আপনার নিজের কাছে কোনো টাকা নাই, এটা একটা বিষয়। পরে বলতেছে তাহলে কি করা যায় আপা? আমি বলতেছি শুনেন, আপনি হচ্ছে মিনিমাম যে টাকাটা আছে কিছু কিছু করে অল্প অল্প করে আপুর কাছে মার কাছে গল্প করেন, বলেন যে এই টাকাটা কি করা যায়, আমার ইনকামের আম্মু আমার জন্য কিছু রাখো বা কিছু করি আমার নিজের জন্য। যে টাকাটা চাইলো ওরা কেউ আর ওকে আর দেখতে পারতেছে না, চিল্লাচিল্লি হইছে এরকম একটা অবস্থা। পুরো আমি না অবাক হয়ে যেতাম যে আপন মা ভাই বোন এমন কেন। তা আমার কথা উনি চুপি চুপি করে ওই চাকরি থেকে টাকা জমাচ্ছে, তো জমায় জমায় মোটামুটি ভালোই টাকা ইনকাম করছে। তবে এই আমিও ওনার বলবো যে এটা আমার মনে আছে এখনো একটা অনুপ্রেরণা। আবার হচ্ছে উনিও আমার থেকে একটা অনুপ্রেরণা পাইছে বিশাল। এখন উনি আমেরিকাতে আছে মাশাআল্লাহ, বিয়ে হয়েছে ননাসের মাধ্যমে, সে আমেরিকা আছে আজকে 7 বছর, ওখানে সিটিজেনশিপ পাইলো মাত্রই 6 মাস আগে। কিন্তু এই ম্যাডাম হচ্ছে আমাকে প্রতি মাসে একবার হইলেও কল দেয়, কথা বলে যে ম্যাডাম আপনার কথার জন্য আপনার সাথে চলে আমি হচ্ছে আমার জীবনের মোড়টা ঘুরিয়ে ফেলছিলাম। চমৎকার চমৎকার, থ্যাংক ইউ আপা, খুব সুন্দর বলেছেন। আমাদের সাথে গানের পাখি রুমি আপা আছেন। হ্যাঁ রুমি আপা শুনতে পাচ্ছেন? শুনতে আমি পাচ্ছি, কিন্তু তোমরা পাচ্ছ কিনা আমি জানি না। এখন আমরা পাচ্ছি, কারণ এখন আপনি আনমিউট করেছেন। টিভির ভলিউমটা মিউট করে ফেলতে হবে। আমার তো টিভি চলছে না গো। আচ্ছা, কোথাও না কোথাও চলছিল হয়তো। হাসিনা আপা আপনি একটু মিউট করে রাখেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। রুমি আপা গান শোনাবেন নাকি গল্প বলবেন? চলো গান করি। ওকে শুনি। দিয়া গেছে কবে পরদেশ, পিউ কাহা ডাকে পাপিয়া। দিয়া গেছে কবে পরদেশ, পিউ কাহা ডাকে পাপিয়া। শ্যামা শীষে তারি ভূতা শুধিছে ছাপিয়া। শ্যামা শীষে তারি ভূতা শুধিছে ছাপিয়া। বাহ বাহ বাহ, চমৎকার। এই যে আমাদের গানের পাখি, এই জন্যই বললাম ওনার কথা। থ্যাংক ইউ রুমি আপা, থ্যাংক ইউ সো মাচ। আরো অনেকেই আছে, আমাদের নাজিয়া আপুও জয়েন করে ফেলেছেন আমাদেরকে। সবার সাথে গল্প হবে, একটা ছোট্ট বিরতি নিয়ে এক্ষুনি ফিরছি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, যাচ্ছি আর এক্ষুনি ফিরছি, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম ছোট্ট একটা বিরতি থেকে। এখানে যত আড্ডা হচ্ছে, যত গল্প শুনছি, তত বেশি ভালো লাগছে। আপনারা যারা এখনো পর্যন্ত জয়েন করেননি, একটু একটু লজ্জা করছে জয়েন করতে, নতুনদের বলছি যারা কখনো জয়েন করেননি তারা তাড়াতাড়ি চলে আসুন জুমে। অনেক বন্ধু পেয়ে যাবেন, জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আমি যাচ্ছি আমাদের বন্ধুদের কাছে, আগে একটু স্টুডিওর বন্ধুদের সাথে কথা বলি। আপা, এই যে বন্ধু বান্ধবের মধ্যে, হ্যাঁ যেমন আমি জানতে চাচ্ছিলাম এক আপার কাছে, বন্ধু বান্ধবের মধ্যেও কিন্তু অনুপ্রেরণা যোগায় এরকম অনেক বন্ধু আছে, তাই না? যে দেখা যায় বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ যত কিছু হয়ে যাবে হয়ে যাক, তার কাছে যদি একটু কিছু বলা হয় যে আমি কষ্টে আছি, আমি ডিপ্রেশনসে আছি, তাকে যদি একটু বলা হয় না, সে পুরো দিনটাই সুন্দর করে দেয়। এরকম অনেক বন্ধু কিন্তু আমাদের আছে। আপনার কি এরকম কেউ আছে কিনা? একদম আপু, বন্ধু আমার বিজনেসের ক্ষেত্রে আমি কিন্তু আমার বন্ধুদের অনেক সহযোগিতা নেই। বাহ, এটা কিভাবে নিচ্ছি, যেহেতু আমি ডেনিম নতুন বলছি আপনাকে, নতুন একটা প্রোডাক্ট, তো আমার RMG
মানে আরএমজি গার্মেন্টস রেডিমেড গার্মেন্টস সেক্টরে হচ্ছে আমাদের 99, আমি তো এসএসসি 99 এ। আচ্ছা, তো 99 ব্যাচে আমাদের আরএমজি একটা গ্রুপ আছে, সেখানে ফ্রেন্ডরা সবাই কিন্তু এই ডেনিমিয়া নিয়ে সবার একটা অনেক বড় স্বপ্ন, সবাই আমাকে অনেক বেশি সহযোগিতা করে এবং কোন ডিজাইন হবে কার কাছে যখন যাকে একটু দরকার। ও একজন ফ্রেন্ড আছে দেখেন যে এই ডেনিমে, একজন আছে ওই ফ্যাক্টরিতে বা কেউ ফ্যাক্টরির মালিক, আমার ফ্রেন্ড আমার এইটার দরকার, ওর সাথে সাথে আমাকে এটা একটা হেল্প করলো, বা ও আমার এই অ্যাকসেসরিজটা লাগবে, আচ্ছা ঠিক আছে পাঠাই দিচ্ছি, বা মানে যাকে যে ডিপার্টমেন্টে যে আছে একটু নক করলেই তারা কিন্তু আমাকে সহযোগিতা করে। প্রত্যেকটা ক্ষেত্রে আমার এই বিজনেসের ক্ষেত্রে সবচেয়ে বেশি সহযোগিতা পাচ্ছি। আর ব্যক্তিগত জীবন বলেন, আমরা যেহেতু মানুষ, প্রত্যেকটা মানুষেরই কিছু ব্যক্তিগত কিছু ব্যাপার স্যাপার পারিবারিক এগুলো থাকবেই, সেক্ষেত্রে বন্ধু বান্ধবের সহযোগিতা থাকবে, ভালোবাসা থাকবে, তাদের সাথে কানেক্টিভিটি থাকবে, এটা তো অস্বীকার করার কোনো কারণ নেই। সেক্ষেত্রেও আছে কিছু ছোটবেলার আমার এক বান্ধবী আছে, তাকে এরকম ছিল, সে আমার প্রত্যেকটা ক্ষেত্রে কলেজের প্রত্যেকটা ক্ষেত্রে সে আমার যথেষ্ট সহযোগিতা করেছিল। এখন তো বড় হয়ে গেছি, এখন নিজেও যেরকম পাই আমিও করার চেষ্টা করি। বাহ, চমৎকার, থ্যাংক ইউ। আর এখন সবচেয়ে বড় ফ্রেন্ড হচ্ছে আমার মেয়ে। হ্যাঁ, শেষে কি এটাই হয় কিন্তু, তাই না? আমার মেয়েটা, আমার ছেলে এবার এসএসসি পাস করলো, ও জিপিএ 5 মানে পাস করেছে। ওর সাথে যতটা না বন্ধুত্ব আমার, ও ভালো, আমার ছেলের সাথে ভালো সম্পর্ক, কিন্তু মেয়েটা ক্লাস 6-এ। মেয়ের সাথে বন্ডিংটা একটু বেশি হয়ে যায়, তাই না? প্রত্যেকটা ক্ষেত্রে আমার মেয়ে, আম্মু তুমি এটা করো, আম্মু তোমাকে এইভাবে করতে হবে। ওই যে আপা কথা বলছিলেন, আমার কথা শুনলাম, আপা বলছিলেন আপা মেয়ের সঙ্গে ইংলিশটা চর্চা করছেন, একদম আপার কথাগুলো অনেকগুলো আমার সাথে মিলে গেছে। বাহ বাহ, চমৎকার, খুব সুন্দর। ক্ষেত্রে আসলে একটা মেয়ে থাকলে একটা মায়ের এত বড় যে বন্ধু হয়, এটা আমি জানি। একদম একদম। হ্যাঁ সোমা আপা, আপনার কাছ থেকেও শুনতে চাই, মানে কোন বন্ধুটা আপনার অনেক অনেক আপনাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে? কারো যদি নাম নিতে চান, একেবারে ক্যামেরার সামনে নাম নিন। না, আমার ওই বিজনেসে সর্বপ্রথম যেটা আসে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে, আমাদের সারা বাংলাদেশে একটা গ্রুপ আছে 0709। আচ্ছা, 0709 এর গ্রুপে আমি যখন ফার্স্টে বিজনেস শুরু করি ওদেরকে বলি, তো আমার ফার্স্টে আমার এক ফ্রেন্ড আপনার ওতে চাঁদপুরের, ও বলল তুমি বিজনেস যদি করতে চাও তাহলে তুমি বিজনেসটা এমনভাবে করো যেন যেটা তুমি এটাই নিয়ে সামনে এগিয়ে যাবে। আর যদি মনে করো না আমি 2 দিন পরে বিজনেসটা করব না, তাহলে করার কোনো প্রয়োজন নাই। তো আমি 0709 থেকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা পাইছি এই যে আমার এই বিজনেসের জন্য। আর সবচেয়ে বেশি কাস্টমার হয়েছে আমার 0709-এ। আমার যখন আমি প্রথম, আমার কাস্টমার তারাই প্রথম আমার কাস্টমার এই 0709। এর জন্য অসংখ্য ধন্যবাদ আমার এই সব বন্ধুদেরকে। আর সবচেয়ে বেশি এখন যেটা একটা অনুপ্রেরণা পাই আমি, আমার ঘরে আমার একটা ভাগ্নি আছে, ও দেখা গেছে আমি একটা শাড়ি করতে নিলাম, তখন ওরা বলি আচ্ছা ওইটা করতেছে এভাবে করবো নাকি, আচ্ছা আপনি করেন এটা। মানে ও যে আমাকে সর্বক্ষেত্রে আমার যে পার্সোনাল যা আছে ওরে জিজ্ঞেস করি, ওরা যদি আমি বলি আচ্ছা আমার এই শাড়িটা কেমন লাগতেছে, আপনার খালি এইগুলাই আমারে জিজ্ঞেস হয়, আপনি বুঝেন না। তো তারে যে আমার মনে হয় যে তারে সে একটা বললে মনে হয় যে আমার একটা অনুপ্রেরণা বেড়ে যায়। আর বিশেষ করে আমার ফ্যামিলি সবাই সাপোর্টিং করে, আমার বোনরা, ভাইয়ারা, ভাবিরা সবাই। তো আমার সবচেয়ে বেশি আমি যেহেতু আনমেরিড, আমি যে বাসায় থাকি ভাইয়ার বাসায়, তো আমি অসংখ্য ধন্যবাদ আমার ভাবিকে, সে আমার বান্ধবীও, কিন্তু সে যে বাসায় আমি যেখানে কাজ করি আমি একটা রুম নিয়ে কাজ করি। তো হয়তো এখন যে ভাবি ননদের একটা বিষয় আসে, তখন আমি মনে করি আচ্ছা ভাবি ননদটা বিষয়টা কেমন, এটা যেমন এখনো আমি বুঝি না যে 3টা ভাবি আছে কিন্তু ননদ ভাবি সবাই আপনার সাথে খুব ভালো, সবাই খুব আদর করে। আমি যে আলাদা একটা রুম নিয়ে, আমরা তো ভাড়া, ওটা নিয়ে কারো কোনো ঝামেলা হচ্ছে না। ও আমি যে আলাদা একটা রুম নিয়ে কাজ করি, একদম মানে ও আমার মতো কাজ করতেছি, কোনো সময় কোনো কমপ্লেইন নাই। এরকমই হওয়া উচিত, তাই না আপা? অবশ্যই। কিন্তু আমার গল্পটা একদমই অন্যরকম। আমার বন্ধুরা সবাই ছুটে গেছে। আসলে আমি ভীষণ টমবয় টাইপের ছিলাম যখন ছোট ছিলাম। ইভেন কলেজেও আমি সামনে থাকতাম, আমার গ্যাং সব পিছনে। আমরা কো-এডুকেশনে, আমরা গার্লস ছিলাম, গ্রুপ ছিলাম। স্মোকিং বলেন, এমন অনেক মজা আমরা একসাথে করেছি, অনেক ধরনের। আমি হ্যান্ডবলও খেলতাম। তো এটা আমি, যেহেতু এটা টেলিভিশন, এই জন্য আমি, ওরাও হয়তো কোনো কারণে দেখতে পারে। আমি বলতে চাই যখন আমার বাচ্চাটা এরকম হলো,
তো ওরা কেমন একটা গল্প ছড়াতো যে আচ্ছা ও এরকম হয়ে গেছে কেন, ও মানে অন্য কারো কাছে আমি শুনতাম যে ও কেমন হয়ে গেছে, আসলে ছেলেটা পাগল হলে বোধহয় এরকমই হয়, বাচ্চা পাগল থাকলে বোধহয় এরকমই হয়। যখন থার্ড বাচ্চাটা আমার হলো, আমার আরো 2 মেয়ে আছে কিন্তু, যখন আমার আরেক সেকেন্ড মেয়ে থাকা অবস্থায় এরকম ঘটনাটা আমি শুনতাম। তো থার্ড বাচ্চাটা যখন হলো, ওরা আমি ফেসবুকে আমি কিন্তু দেখছি, আমি বুঝতে পারছি যে আমাকে নিয়ে কিছু একটা বলছে, আর অন্য একজন আমাকে বলছে তোকে তো এখানে মেন করছে না, কিন্তু সরাসরি তো বলে যখন আমরা আড্ডা মারি, আমি হয়তো যেতে পারছি না কোনো গেট টুগেদারে বা কোথাও। তো এমনও বলেছে ওর বাচ্চা হয় কি করে, এরকম চেহারা, এরকম অবস্থা, এই হাজব্যান্ড ওয়াইফের আবার এত সুখ। আমি ন্যাশনাল টেলিভিশনেই বলছি যে এই কথাগুলো যে কতখানি ডিপ্রেশন তৈরি করে, কতখানি মানে আমি বলবো যে পড়াশোনার উপর ধাব্বা এটা, যে আমি একজন শিক্ষিত মানুষ, আমি কাকে বলছি যে আমার সাথে ছোট থেকে যে বলছে, যারা বলছে তারা সেরকম এক একজন, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ইউনিভার্সিটি টিচার। তখন আমি বিবিসি ছেড়ে একেবারেই মানে ঘরোয়া একটা মানুষ। আসলে শিক্ষার মননেও আসতে হয়, আপনার এটা মানতেই হবে যে শিক্ষা হলেই হবে না, সুশিক্ষা হতে হবে। তো আমার হাজবেন্ড তখন আমাকে খুব সাপোর্ট করতো, আরে বলো তো, নাম বলো, আমি এখনই কেস করবো, কে তোমাকে এরকম বলছে, কারা এরকম বলছে। তো এখন আমার ফ্রেন্ড কিন্তু আমার মেয়ে, এই যে আপা যেরকম বললো, আপা যে আমার বড় মেয়ের বয়স 11 বছর, তাকে আপনি কিছু বলতে, আমার মার কথা কিছু বলা যাবে না। সে যা স্যাক্রিফাইস করে, যে আমাদের জন্য যেভাবে করছে, 3টা বাচ্চা কিন্তু আমার 3 রকম, একটা 15 বছরের স্পেশাল বাচ্চা, একটা 11 বছরের টিনেজ, আরেকটা একদমই 8 বছরের। তো ওদেরকে এই যে সময়টা মানে এই যে সময়টা, যেমন 11 বছরের তো অ্যাডোলেসেন্সে যাবে, তাই না? এবং আমার বোন খুব সাপোর্ট, মানে আমার বোন কিন্তু আমার বাচ্চাদের জন্য বিয়েই করে নাই। হ্যাঁ, ওর ভালো ভালো প্রপোজাল আসতো, বলতে কি না 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 আব্দুল্লাহকে কি করে দেখবে, এই দুটোকে। ওরা দুজন কিন্তু আমার বোনকে মা বলে, আমার মেয়েরা, ওরা মা প্রথমেই বলেছে আমার বোনকে। আমার 6 মাসের ছোট মেয়েকে আমি দিয়ে দিয়েছিলাম আমার বোনের কাছে। মানে আমি শুনে এখন আমার গুজবাম্প বিশ্বাসই করে না যে বিয়ে করে না, এটা কি সম্ভব? আমি শিওর আমাদের বন্ধুরা যারা জুমে আছেন তাদের গুজবাম্প সবাইকে, যে ভাই বোনরা যদি একটু সাপোর্ট করে, বাবা মারা যদি একটু বোঝে হাজবেন্ড, তাহলে আর কিন্তু বেশি বন্ধু বান্ধব লাগে না। আমরা আরেকটা বিরতির সময় হয়ে গেছে, নিয়ে নিচ্ছি আরেকটি বিরতি, থাকুন, এক্ষুনি ফিরে আসছি। আবার আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। সবসময় আমি বলি, আড্ডা দিতে দিতে সময় কখন যেন শেষ হয়ে যায় আমরা আসলে কেউই বুঝতে পারি না, আমরা শেষ পার্টে আছি। সো আমি জুমে চলে যাই ডিরেক্ট। তানিয়া আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমার মনে হয় তানিয়া আপু একদম পজড হয়ে গেছে। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি নাদিয়া আপু। শুভ সন্ধ্যা। নেটওয়ার্ক একটু ডিস্টার্ব করছিল। হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপু ছোট্ট করে বলেন, আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা কে দিয়েছেন ফ্যামিলিতে? আচ্ছা, ধন্যবাদ। শুভ সন্ধ্যা এবং অতিথিদেরকে অনেক অনেক শুভেচ্ছা। সবচেয়ে প্রথম আসলে বলতো না আমি। আপু আপনার ওখানে নেটওয়ার্ক ইস্যু, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আপু, শুনতে পাচ্ছি না, কেটে কেটে আসছে। আচ্ছা, আমি নাজিয়া আপুর কাছে যাই। নাজিয়া আপু, হ্যাঁ, গুড মর্নিং নাজিয়া আপু। গুড মর্নিং। আচ্ছা, আর তানিয়া আপু আপনার একদম পজড হয়ে গেছে, আপনি বের হয়ে আবার ঢোকার চেষ্টা করেন। হ্যাঁ নাজিয়া আপু, আপনার কাছ থেকেও শুনতে চাই যে আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত কে করেছে? বাবা, মা, ভাই, বোন? আপাতত নেক্সাস। বাহ, চমৎকার। আপাতত নেক্সাস, কারণ আমি এখনই কালকে আমাকে রুমা মেসেজ করছিল যে রুমা জয়েন করেছে, নাজিয়া আপু আপনাকে খুব ক্লান্ত লাগছে, কারণ গতকালকে আমি জিমে যাইনি। তো আজকে আমাকে আবারও টেক্সট করেছে, নাজিয়া আপু আজকে খুব ভালো লাগছে, আমি এখনই জিম করে এসে বসলাম, মানে শাওয়ারও নেইনি। সো দ্যাট মেক্স আ লট অফ ডিফারেন্স। দেখো, অনুপ্রেরণাটা সত্যি, কিন্তু আমি আমার জীবনের অনুপ্রেরণা ফ্যামিলি থেকে অনেকেই আছে। আমার মা, আমার বাবা, আমার 10 বছরের ছোট ভাই, ও কিন্তু এখন আমার অনেক বড় অনুপ্রেরণা। আর জীবনে চলতি পথে আমার টিচাররা, যারা আমি যখন বিদেশে এসে লেখাপড়া করলাম, সেখানকার প্রফেসররা খুব আমাকে অনুপ্রাণিত করেছে। আমি আর সময় নেব না, অনেকেরই অনেক কিছু বলা আছে, তবে আপাতত নেক্সাস। থ্যাংক ইউ আপু। আকলিমা আপা?
সকলকে শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আপনিও বলে ফেলেন। ভালো, খুবই ভালো। আচ্ছা, আমার জীবনের অনুপ্রেরণা দানকারী অনেকেই আছেন। ছোটবেলায় আমার এক মামা ছিলেন, উনি শিক্ষক। তার অনুপ্রেরণাতেই আমার মানে লেখাপড়া হয়েছে এবং শিক্ষকতায় আমি জয়েন করেছি। বাহ। এরপরে হলো আমার মেয়ে, ছোট মেয়ে, যে এখন কানাডায় আছেন। ও আমাকে অনেক অনুপ্রেরণা দিত। আম্মু তুমি পারবা। আমি হয়তো কোনো ব্যাপারে ক্লান্ত হয়ে গেলে বললাম, তুমি কেন ক্লান্ত হয়ে যাচ্ছ, তুমি পারবা। বাহ। মানে আমি খেয়াল করে দেখলাম যে মেয়েরা খুব অনুপ্রাণিত করে না মায়েদেরকে। থ্যাংক ইউ সো মাচ। রীতা পোদ্দার আপা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপা, শুনতে পাচ্ছি। এই যে ছোট্ট করে আপনিও একটু বলেন, কে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে আপনাকে? ধন্যবাদ আপা। আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করা হচ্ছে যে আমার বাবা করে করতো, সে এখন আর নেই। ওনার আসলে জেনেটিক ভাবে মানুষ কিছু পায়, মানুষকে ভালোবাসা, পরের জন্য কিছু করা, খাওয়ানো, পড়ানো, ম্যাক্সিমাম জিনিস আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি। চমৎকার শিক্ষা দিয়েছেন উনি আপনাকে, খুবই সুন্দর, খুবই সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। খুকু আপা। আপু, শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। আমার অনুপ্রেরণার উৎস হচ্ছে, ফার্স্ট বলবো যে আমার বাবা। আমার বাবার অনুপ্রেরণায় এই পর্যন্ত আসতে পেরেছি। বাবার মৃত্যুর পরে ছিল ফ্রেন্ডরা, ওরা আমাকে প্রচুর অনুপ্রেরণা জুগিয়েছে। এরপরে তো হাজবেন্ড তো আছেই, প্রতি মুহূর্তে অনুপ্রেরণা যোগাচ্ছে। একদম। সত্যি কথা বলতে বাবার অনুপ্রেরণা হলে তো আমি এই পর্যন্ত আসতে পারতাম না, পড়াশোনাও শেষ করতে পারতাম না। হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে শুরুটা করে দিয়েছেন বাবা। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ আপা। সুরাইয়া আপা, অনেকদিন পরে পেয়েছি সুরাইয়া আপাকে। হ্যাঁ, শুনি আপনার কাছ থেকেও শুনি। আনমিউট করতে হবে, আনমিউট না করলে শুনবো না। হ্যাঁ বলেন। শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। হ্যাঁ বলেন, কে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে এখনো পর্যন্ত? আমাদেরকে আসলে যেটা আমার বাবাই আমাদের ভিত্তিটা গড়ে দিয়েছে, আর মূল অনুপ্রেরণাটা আসলে বাবার কাছ থেকে পেয়েছি, আর মাও অনেক অনুপ্রেরণা করছে। আর এখন যদি বলি, আমার হাজবেন্ড তো খুবই অনুপ্রেরণা দিয়েছে বা সহযোগিতা করছে। আর এখন আমার ছেলে মেয়ে দুজনেই আমার খুব ভালো বন্ধু, যেটা বলা যায়। বাহ, চমৎকার চমৎকার, খুবই সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মমি আপা শুনতে পাচ্ছেন? শুভ সন্ধ্যা আপু, সবাইকে শুভেচ্ছা আপু। শুভ সন্ধ্যা। আপনার বিজনেসের ক্ষেত্রে হ্যাঁ, এই যে অনুপ্রেরণাটা কার কাছ থেকে পেয়েছেন আপনি? আপনার যে বিজনেস স্টার্ট করেছেন, কার কাছ থেকে সাহসটা পেয়েছেন, অনুপ্রেরণা পেয়েছেন, একটু শুনি। ধন্যবাদ আপু। অনুপ্রেরণার গল্প বলতে হলে তো আপু অনেক কিছুই বলতে হয়, একদম, কিন্তু সময় যেহেতু কম, আমি শুধু এইটুকুই বলবো যে উদ্যোক্তা লাইফটা আমার নিজে থেকেই শুরু। এখানে আমাকে তেমন কেউ অনুপ্রেরণা দেয়নি, আপন শক্তিতে জ্বলে উঠেছেন। হ্যাঁ, প্রথমেই আমি নিজে থেকে চেষ্টা করেছি। ফ্যামিলি কোনো সময় চায় না যে আমি উদ্যোক্তা লাইফ বেছে নিই, সবাই চায় যে আমি জব করি, বা এটাই চেয়েছিল, কিন্তু হয়নি। কিন্তু তারপর আমার হাজবেন্ড সব সময় এখন সাপোর্ট দেয়, আর বর্তমানে তো এই যে নেক্সাস লেডিস ক্লাব গ্রুপের বন্ধুরা, এখন এইভাবেই বেড়ে উঠবো। বাহ, চমৎকার। থ্যাংক ইউ আপা। নার্গিস আপা। হ্যাঁ নার্গিস আপা, আনমিউট করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপা, একটু শুনি আপনার কথা, যে কে আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা যোগায় এখনো পর্যন্ত? আসলে অনুপ্রেরণা এমন একটা শব্দ, যে শব্দটার সাথে স্মৃতিগুলো অনেক জড়ানো আছে, আর সবসময় স্মৃতিগুলো তো হয়ে হয়ে এখন আবার সামনের দিকে যাচ্ছে। যেমন মা যখন বেঁচে ছিল, আমার মা সবসময় সব কাজে আমাকে বলতো, এটা করো, এটা করো, ওটা করো। আমি পারি না, তারপর মা আমাকে ছেলে পাঠাতো, সব কাজে আমাকে ইনভেস্ট করবার চেষ্টা করতো। সে আম্মা অনুপ্রেরণে আল্লাহর রহমতে আমি অনেক দূর আসছি। আমার আম্মা এখন সাল থেকে এখন নাই, মারা গেছে, কিন্তু এখন আম্মার যে নাই, আম্মার সেই ইন্সপায়ার গুলো আমি সবসময় ফিল করি। আমার এই টিচার জীবনে এখন আমি যে 15 তারিখে আমি আমার গতকালকে আমি আমার স্টাডি কর্নার শুরু করছি, আমি এটা নিজের অনুপ্রেরণাতে আমি চেষ্টা করছি। আমি আমার হাজবেন্ড আমার
বাচ্চা আমাকে আমার পিছনে আছে, আমাকে সাপোর্ট দিচ্ছে, কিন্তু আমি আমার চেষ্টায় আমার সমস্ত কিছু আমি এটা বাহ চমৎকার। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ সো মাচ। মরিয়ম আপা, হ্যাঁ কেমন আছো? শুভ সন্ধ্যা। খুব ভালো আছি, শুভ সন্ধ্যা আপা। আপনি এত সুন্দর করে হাসতে পারেন কিভাবে বলেন, এটা কার অনুপ্রেরণা? এই যে তোমাদের অনুপ্রেরণা, নাদিয়া এত সুন্দর করে বলে, এটা কি না হাসে পারা যায়? আমার হাসি খুব সুন্দর না, বুঝছো নাদিয়া? থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। রুমা আপা, হ্যাঁ একদম শেষে আছি, এক লাইনে বলেন কে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে আপনাকে, এক লাইনে বলেন। বিয়ের আগে বাবা মা, বিয়ের পরে হাজবেন্ড, এই যে এখন নেক্সাস টেলিভিশন, মানে সব আপুদের কাছ থেকে অনুপ্রেরণা নিই আমি, সবার কথা শুনে আমি সবার কাছ থেকে অনুপ্রেরণা নিই। চমৎকার চমৎকার, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সবার কথা শুনে আমি নিজে অনেক অনুপ্রাণিত হয়ে গেছি। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো লেগেছে, স্পেশালি আপনার কথাগুলো, এই যে আপনি আপনার বাচ্চাকে নিয়ে যে কথাগুলো বলেছেন আমার খুব ভালো লেগেছে, এবং আমি শিওর অনেকেই আজকের আড্ডা থেকে অনেক অনুপ্রাণিত হয়েছেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সাস টেলিভিশনের সাথেই থাকবেন।